ভয়েস অফ রোহিত ইউটিউব চ্যানেলে নিত্য নতুন গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। থ্যাংক ইউ। লজ্জায় আড়ষ্ট জুঁই নড়াচড়াবিহীন শক্ত করে আয়নকে জড়িয়ে ধরেই দাঁড়িয়ে থাকলো। লজ্জাটা যেন আজ বেশিই লাগছে। এই লজ্জা থেকে বাঁচতেই তো আয়নের বুকের জায়গায় ঠাঁই করা ওর। আয়ন হতাশ ভঙ্গিতে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চিন্তা করলো কি করবে। বউ তেড়ামি করলে কি করা যায়? হার তো মানা যাবে না, এমনিই সে পিছনে পড়ে আছে। আয়ন দুষ্টু বুদ্ধি করে ডিম লাইটের আলোয় আলোকিত জুঁয়ের উন্মুক্ত পিঠের ব্লাউজের ফিতার দিকে তাকালো। কি মনে করে ঠাস করে সেটা খুলে দিল। আয়নের হঠাৎ কাজে জুঁই চমকালেও আয়নকে ছেড়ে দিল না, বরং ভয়ে সিঁটিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরল। নিজের টেকনিক কাজ করতে না দেখে কপাল কুঁচকে আসে আয়নের। বুকের উপর জুঁয়ের দিকে খানিকটা সময় কপাল কুঁচকে তাকিয়ে থেকে কিছু একটা ভেবে হাত বাড়িয়ে জুঁয়ের কাঁধের কাপড়টি সরিয়ে ঠাস করে ঝুঁকে কামড় বসায় সেখানটায়। আকস্মিক ঘটনা হতভম্ব জুঁই কাঁধের ব্যথায় কুঁকড়ে উঠে আয়নকে ছেড়ে খানিকটা দূরে সরে গেল কাঁধ ঘষতে ঘষতে। আয়নের দিকে কপাল কুঁচকে তাকিয়ে বিষয়টি বোঝার চেষ্টা করতেই দেখা গেল আয়নের ঠোঁটে বিশ্বজয়ের হাসি। নিজের বোকামির জন্য জুঁই কিছু করবে তার আগেই বাধা পড়ে আয়নের বাহুডোরে। হতভম্ব জুঁই স্তব্ধ নির্বাক হয়ে আছড়ে পড়ে আয়নের বুকে। গোল গোল চোখ দুটো বড় বড় হয়ে গেল তৎক্ষণাৎ। পা উঁচিয়ে আয়নের পাঞ্জাবির কলার চেপে ধরতেই আয়ন জুঁয়ের ঠোঁট ছেড়ে গলায় নেমে গেল মিনিটের ব্যবধানে। জুঁই গোঙালো, তরতর করে কেঁপে উঠল আয়নের বক্ষতলে। আয়ন জুঁয়ে সেই কম্পন বাড়িয়ে দিয়ে সময়ের সাথে সাথে প্রেমময় উষ্ণতা ছড়িয়ে দিল রুম জুড়ে। মায়া কথা মতো ঠিকঠাক হৃদ এসে হাজির হয় ঘন্টা দুয়েকের মধ্যে। শত তেড়ামি করেও বউ থেকে সে দূরে থাকতে পারে না, এই বিষয়ে হার সে অনেক আগেই মেনে নিয়েছিল। কিন্তু মায়া কনসিভ করা বিষয়টিতে এখনও সে 100% নারাজ। কিন্তু তাই বলে বউকে বিপদে ফেলে দূরে চলে যাবে এমনটাও না। রাগারাগিটা আলাদা, একসাথে থেকেও রাগ প্রকাশ করা যায়, হৃদ সেটাই করবে। তারপরও বউ ছেড়ে যাবে না। মায়া বিছানায় পা তুলে বসে হৃদের দিকে তাকিয়ে আছে এক মনে দেখতে দেখতে। হৃদ কি করছে না করছে সেগুলো মনোযোগ সহকারে দেখছে। রাত প্রায় 1টার ঘরে। হৃদ জেদ করে ল্যাপটপ নিয়ে সোফায় বসে কাজ করছে চুপচাপ। না ঘুমাচ্ছে না মায়ের দিকে তাকাচ্ছে। দুজনেই চুপ। মায়া হৃদের ভয়ে কথা বলছে না। যদি হৃদ রেগে যায় অথবা রুম থেকে মায়াকে বের করে দেয় এই ভয়ে। হৃদ না তাকিয়েও বুঝতে পারছে মায়ার দৃষ্টি তার উপর স্থির করা। মায়া বসে থাকতে থাকতে পানির তৃষ্ণায় উঠে এসে ফ্রিজ থেকে হৃদের জন্য রাখা ঠান্ডা পানির একটা বোতল হাতে নিল। ঢপ ঢপ করে অর্ধেক পানি খেয়ে বোতলটা জায়গায় রেখে আবারও নিজের জন্য ফ্রিজ থেকে আইসক্রিম বের করলো, এই ভরা শীতে খাবে বলে। মায়া ন্যাকামি করে খাচ্ছে না, ওর সত্যিই গরম লাগছে আর বড্ড তৃষ্ণা পাচ্ছে সব কিছুতে। মায়াকে চামচ লাগিয়ে আইসক্রিম খেতে দেখে হৃদ কপাল কুঁচকে সেদিকে তাকালো। রাগে কটমট করে উঠে গিয়ে মায়ের হাত থেকে ঠাস করে আইসক্রিমের বক্সটা ছিনিয়ে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখলো। তারপরও মায়ের সাথে কথা বলল না। হৃদ ফ্রিজ বন্ধ করে সামনে ঘুরতেই মায়া হৃদের দিকে ঠোঁট উল্টিয়ে তাকায়। শুধু শুধু মায়াকে কেন আইসক্রিম খেতে বাধা দিল তাও বুঝলো না। কিন্তু মায়া বড্ড আইসক্রিম তৃষ্ণা পেয়েছে, না খেলেই নয়। হৃদ সোফায় যে বসতেই মায়া ফের ফ্রিজ খুলে আইসক্রিম নিয়ে খাওয়া শুরু করতেই হৃদ পুনরায় এসে মায়ার সাথে একই কাজ করলো। বিনা বাক্য ব্যয়ে মায়ার থেকে আইসক্রিম বক্সটা ছিনিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিল। ফ্রিজ লক করে দিয়ে নিজের সাথে চাবিটা পর্যন্ত নিয়ে গেল। হৃদের আগ বাড়িয়ে কর্মকাণ্ড মায়া খানিকটা সাহস পেল। হৃদ মায়াকে রুম থেকে বের করে দেবে না, এই বিষয়টিতে নিশ্চিত হতেই হৃদের পিছন পিছন ঘুরঘুর করলো মায়া। হৃদ যেখানে যাচ্ছে মায়াও পিছন পিছন যাচ্ছে। হৃদ বসে থাকলে মায়াও হৃদের পাশে বসে থাকছে হৃদের দিকে তাকিয়ে। হৃদ বিরক্তিতে উঠে দাঁড়ায়। এই বেয়াদব বউয়ের জন্য ঠিকঠাক রাগটাও করতে পারছে না সে। এইভাবে পিছন পিছন ঘুরঘুর করলে সে রাগ করে থাকবে কি করে? সব রাগ চলে যাবে না তার? কিন্তু হৃদ আজ সত্যিই অনেক রেগে আছে। স্বেচ্ছায় এই রাগটা সে ধরে রাখতে চায়। সব কিছু ফাজলামি নয়, সন্তান তার এমনিই চায় না, সেখানে বউ হারিয়ে সন্তান তো আরও আগে চায় না। বউয়ের বিনিময়ে যদি সন্তান হয় তাহলে এই সন্তানের মুখ সে ইহ জনমে দেখবে না। ভালো থাকার জন্য তার বউটা হলেই হলো। এখন এই একটি কথা বউকে কিভাবে বোঝাবে সে?
হৃদ ল্যাপটপ বন্ধ করে মায়াকে ঠেঙিয়ে বিছানায় গিয়ে কাত হয়ে শুয়ে পড়ে উল্টো ঘুরে। মায়া হৃদের ব্যবহারে হতাশ হলো না, বরং স্বাভাবিকভাবেই রুমের লাইট অফ করে নিজের জায়গায় গিয়ে শুলো হৃদের দিকে ফিরে। একটু একটু করে এগিয়ে হৃদের শরীর ঘেঁষে পিছন থেকে হৃদকে জড়িয়ে ধরতেই হৃদ মায়ার হাত ছাড়িয়ে নিল পেট থেকে। মায়া ফের হৃদকে চাপতে জড়িয়ে ধরে। হৃদ ফের মায়ের হাত ঝাড়া দিয়ে ফেলে দেয়। মায়া আরও খানিকটা হৃদের শরীর ঘেঁষে শুয়ে শক্ত করে হৃদের পেট জড়িয়ে ধরতে ধরতে হুমকি স্বরূপ বলে, আমি কিন্তু রুম থেকে বের হয়ে যাব, আমাকে জড়িয়ে ধরতে না দিলে বলে দিলাম। মায়ের হুমকিটা মিথ্যা মিথ্যা দিলেও সেটা কাজ করলো। মায়া রুম থেকে চলে যাবে এই কারণে হৃদ আর বাধা দিল না মায়াকে জড়িয়ে ধরতে। মায়া হৃদের বাধা না পেয়ে আরো সাহস পেল। এতক্ষণ মায়া ভয়ে ছিল হৃদ না রেগে মায়াকে রুম থেকে বের করে দেয়, কিন্তু এখন বুঝতে পারে হৃদ আর যাই করুক এই মুহূর্তে মায়াকে রুম থেকে বের করবে না, বরং নিজের সাথে রাখতে চায়। তবে কথাও বলতে চায় না। মায়া সাহস পেয়ে পটপট করতে লাগলো হৃদের কানের কাছে। দুনিয়ার সব কথা বলছে সে হৃদকে, সারাদিন কি করেছে না করেছে, মূল কথা হৃদ মায়ার সাথে কথা বলুক, এই জন্য ওর এত পটপট। কিন্তু হৃদ মায়ের কোনো কথারই উত্তর করছে না, আর না মায়ার দিকে ঘুরে তাকাচ্ছে। মায়া পটপট বন্ধ করে মাথা উঁচিয়ে তাকালো হৃদের দিকে। হৃদের পিছন থেকে সঠিক বুঝতে পারছে না হৃদ ঘুমিয়ে পড়েছে নাকি জেগে আছে। মায়া হৃদের বাহু টেনে নিজের দিকে ফেরাতে চাইলো, কিন্তু হৃদ ফিরল না, বরং বাহু ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিতেই মায়া হৃদের উপর দিয়ে ঠেঙিয়ে অপর পাশে যেতে শুতে চাইলে হৃদের সামনে যথেষ্ট ফাঁকা জায়গা না থাকায় খাট থেকে পড়ে যেতে নেয় মায়া। কিন্তু হৃদ তৎক্ষণাৎ মায়াকে ধরে ফেলে পড়ে যাওয়া থেকে। টেনে মায়াকে বুকে জড়িয়ে নিতে নিতে রাগান্বিত গলায় হৃদ বলে, কি সমস্যা তোমার? শান্তি লাগতেছে না? আমাকে জানাচ্ছ কেন? মায়া দু হাতে হৃদকে আঁকড়ে ধরতে ধরতে বলে, পিছনে শান্তি লাগে না তো, এই জন্য তো সামনে এসেছি, এবার শান্তি লাগছে। আপনি আমাকে এইভাবে জড়িয়ে ধরে রাখুন, তাহলে আমার আর অশান্তি লাগবে না, সত্যি বলছি। হৃদ বিরক্তি প্রকাশ করলেও মায়াকে আর ছাড়ল না, বরং বুকে নিয়েই রাখলো মায়াকে। প্রশ্ন করার ছিল অনেক, কিন্তু নিজের রাগের বশে হৃদ সেদিন আর মায়াকে কোনো প্রশ্ন করলো না। তারপর দিনগুলো বেশ ভালোই গেল। সময়ের সাথে সাথে হৃদের রাগও পড়ে গিয়েছিল একটা সময় মায়ার উপর থেকে। পড়বে না কেন, যত দিন যাচ্ছিল মায়ার শারীরিক কন্ডিশন আরও দুর্বল হচ্ছিল। এতে করে হৃদের টেনশনও মায়াকে নিয়ে আরও গভীর হচ্ছিল, যার জন্য মায়ার উপর সার্বক্ষণিক একটা এক্সট্রা দৃষ্টি রাখে সব কিছুতে। মায়ার প্রেগনেন্সিতে কমপ্লিকেটেড থাকার কারণে ছোট থেকে ছোট বিষয়গুলোও হৃদের তত্ত্বাবধানে নিয়ে আসে প্রথম দিন থেকে। খাওয়া দাওয়া ওষুধপাতি সব কিছুতেই হৃদের নির্দেশ অনুযায়ী করতে হয় মায়াকে। মায়ার এলোমেলো খাবার হৃদ বন্ধ করে দিলেও মায়া সেই বিষয়ে প্রতিবাদ করে না, আবার খাবার নিয়েও জ্বালায় না। হৃদ যা খেতে বলে তাই খায়, কষ্ট হলেও খায়, কারণ মায়া হৃদকে দেখে বুঝতে পারে কতটা টেনশনে দিন পার করছে মায়াকে নিয়ে। মাঝে মধ্যে রাতে না ঘুমিয়ে মায়াকে বুকে নিয়ে বসে থাকে অতিরিক্ত চিন্তায়। মায়ের সাপ্তাহিক বা মাসিক টেস্টগুলোও হৃদ নিজে গিয়ে করায় হসপিটালে। রিপোর্টে কি আসে না আসে সেটাও মায়াকে জানায় না, হৃদ নিজেই চেক করে ডাক্তারের পরামর্শে। মূলত মায়াকে ওর কোনো রিপোর্ট সম্পর্কেই অবগত করায় না হৃদ। কিন্তু মায়ের পরিবর্তিত মুড সুইংয়ে হৃদের মাঝে মধ্যে প্রচুর রেগে যায় মাঝে। এই যেমন হৃদ অফিসে থাকলে হঠাৎ হঠাৎ মায়া কেঁদে কুটে বুক ভাসিয়ে হৃদকে ফোন করে বলে জলদি জলদি করে বাসায় আসতে। হৃদ টেনশনে কাজ ছেড়ে বাসায় আসলেও মায়া তখন আর কাছে আসতে চায় না, দূরে সরে থাকে। এই বলে পুরুষালী শরীরের ঘ্রাণ লাগে মায়ার নাকে, এই জন্য চিল্লাচিল্লি করে হৃদের সাথে। এতে হৃদ তখন অনেকটা রেগে যায়, মায়াকে বলে, নিশ্চিত তোমার ছেলে হবে, এজন্য আমাকে সহ্য করতে পারছো না। তোমার ছেলে আমাকে ভিড়তে দিচ্ছে না তোমার কাছে। হৃদের কথায় মায়া তখন খুশিতে আটখানা হয়ে যায়। মায়ার ছেলে হবে সেই আনন্দে হৃদকে সাথে সাথে প্রশ্ন করে বলে, সত্যি আমাদের ছেলেবাবু হবে? হৃদ তখন রেগে বলে, আমাদের না, বলো শুধু তোমার ছেলে। বউ আমার, তোমার ছেলে আমার না। জন্মের পর তাকে এতিমখানা রেখে আসবো, দেখিও তুমি। হৃদের কথায় মায়া তখন বলে, যদি আমার ছেলে না হয়ে মেয়ে হয়, তখন কোথায় রেখে আসবেন? হৃদ কথা বলে না, চুপ করে থেকে মায়ের পেটের দিকে তাকায়। তার জীবনে নারী জাতির অনেকটা জায়গায় দখল করে আছে। প্রথমে মা, তারপর দাদি, এখন বউ।
এরা সবাই হৃদের ভালোবাসার মানুষ। মায়া হৃদের মতিগতি বোঝার চেষ্টা করে। ছেলের বেলায় চেতে ওঠে, অথচ মেয়ের কথা বললেই চুপ হয়ে গেল। হৃদের কি তবে মেয়ে পছন্দ? হৃদের মনের অনুভূতি বুঝতে পেরে মায়া তখন মিথ্যা বলল। আমার মেয়ে হলে আয়ান ভাইয়াকে দিয়ে দিব। আপনার সন্তান চাই না, আমার মেয়ে চাই না, সমান সমান। মায়ার কথাটা যে হৃদের পছন্দ হয়নি তা হৃদের পরিবর্তিত চেহারায় প্রকাশ পেল। তারপরও মায়াকে কিছু বলে না হৃদের রেগে। ওয়াশরুমে চলে যেতেই মায়া মুখ বাঁকায়। সারাক্ষণ উল্টোপাল্টা কথা বলে মায়াকে। বউ তার হলে সন্তান কিভাবে তার হয় না? মায়া কি আকাশ থেকে বাচ্চা এনেছে? আজাইরা কথা। মায়া হালকা ফুলো পেটের উপর হাত রেখে সেদিকে তাকিয়ে আদুরে হাত বুলিয়ে আদর করতে করতে বলে, আমার বাবু, আমার বাবু। হৃদ ফ্রেশ হয়ে আসতেই তার কিছুক্ষণ পরই দেখা যায় মায়া হৃদের পিছন পিছন ঘুরঘুর করছে শার্ট আঁকড়ে। হৃদ যেখানে যাচ্ছে মায়াও সেখানে যাচ্ছে। এই এখন বলে হৃদের শরীরে ওর ঘ্রাণ সহ্য করতে পারছে না, আবার তার পরক্ষণে হৃদের গলায় মুখ গুজে ঘ্রাণ নিতে ভালো লাগে বলে। যখন মায়া হৃদের শরীরে ঘ্রাণ নিতে পছন্দ করে বা কোলে চড়ে বসে থাকে তখন হৃদ বলে, এবার নিশ্চয়ই তোমার মেয়ে হবে, এর জন্য তুমি আমাকে সহ্য করতে পারছো, আমার সঙ্গে চাচ্ছ। হৃদের কথায় মায়া তখন খুশিতে আটখানা হয়ে বলে, তাহলে কি আমার টুইন বেবি হবে মিস্টার ভিলেন? হৃদ কিছুক্ষণ পর চুপ করে থেকে মুখ ফিরিয়ে নিয়ে বলে, আমি কি জানি, আমাকে বলছো কেন? হৃদের রাগ মায়া গায়ে মাখায় না। মায়া জানে সে এমনই করে সবসময়। প্যারা মানুষগুলো সহজে কিছু স্বীকার করতে চায় না। তবে মায়ার টুইন বেবি হলে দারুণ হবে বিষয়টি। ইস, মায়া নিজের পেটে হাত রেখে আদর করলো। হৃদ দৃষ্টি ফিরিয়ে সেদিকে তাকালো তীক্ষ্ণ দৃষ্টিতে। অদৃশ্য বাধায় হৃদ নিজের সন্তানের প্রতি ভালোবাসাটা প্রকাশ করতে পারে না। তবে মায়া ঘুমিয়ে পড়লে সন্তানের দিকে তাকিয়ে থাকে। নিজের মনের অজান্তেই মায়ের পেটের উপর দিয়ে সন্তানকে একটু আধটু আদরও করে, তবে বেশি করে না। বেশি আদর করলে আবার দুর্বল হয়ে যাবে। হৃদখানের দুর্বলতা আবার পছন্দ না। এক বউয়ের উপর দুর্বল হয়ে আজ তার এই অবস্থা। এই তো কথায় কথায় একদিন হৃদ মায়াকে জিজ্ঞেস করেছিল মায়া কনসিভ করলো কিভাবে। সে তো মেডিসিন খাওয়াতো মায়াকে, তারপরও কিভাবে কি? মায়া তখন হৃদের চাপে পড়ে সত্যিটা জানিয়েই দিল। বলেছিল হৃদের দেওয়া ওষুধ মায়া গালের ভিতর জমিয়ে রেখে পরে সেটা ফেলে দিত হৃদের অগোচরে, আর খেত না সেটা। সব শুনে হৃদ সেদিন খুব হতাশ হয়েছিল। তার মতন চতুর মানুষকে যদি বউয়ের কাছে এইভাবে ধরা খেতে পারে, তাও দুইবার করে, তাহলে অন্যান্য পুরুষদের কথা কি বলা যায়? মায়া যখন প্রেগনেন্সির 5 মাস তখন খবর এলো জুনিও কনসিভ করেছে। আর খুশি আর দেখে কে, অবশেষে তারও ছেলে হবে। এই খুশিতে পুরো হসপিটালে মিষ্টি বিতরণ করলো। আয়নকে কেউ যদি বলে আপনার ছেলে হবে, এতটা শিওর কিভাবে হচ্ছেন? আপনার মেয়েও তো হতে পারে, তাই না? তখন আয়ন সেই মানুষটার কথা 100% স্বতঃস্ফূর্তর সঙ্গে জবাব দিতে এই বলে যে তার ছেলেই হবে, সে জানে। রাত 2টোর ঘরে নির্ঘুম কাটছে আরও একটি রাত হৃদের। সামনে ল্যাপটপ আর ফাইল, হাতে কাজ অনেক, কিন্তু কোনো কিছুতেই মনোযোগী হতে পারছে না। টাইপ করতে করতে হঠাৎ মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে অতিরিক্ত টেনশনে। হৃদ রেগে হাতের ধাক্কায় ল্যাপটপ সহ ফাইলগুলো নিজের কাছ থেকে সরিয়ে সোফায় গা এলিয়ে কপালে হাত ঠেকিয়ে চোখ বন্ধ করে শুল। তার মানসিক চাপের কারণ বরাবরই মায়া, তবে এবার কারণটা আরও গুরুতর। মায়ার কনসিভ করাটা অবধি ঠিক ছিল, সে নিজের মতন করে হ্যান্ডেল করছিল বিষয়গুলো, কিন্তু এখন এমনিই মায়া উপযুক্ত নয় বেবি কন্টিনিউ করার জন্য। সেখানে মায়ার টুইন্স বেবি হবে, সেটা কন্টিনিউ করাও রিস্কের। একটা বেবি যেমন তেমন, দুটো বেবি কিভাবে সামলাবে এই দুর্বল শরীরে? ডাক্তার বলেই দিয়েছে সময়ের আগে সিজার করিয়ে নিতে, কারণ মায়ার একজোড়া বেবির ভারে শরীরের কন্ডিশন আরও বিগড়াতে পারে। আজকাল হৃদের কাজে ভুল হয় মনোযোগের অভাবে, কোথাও বেশিক্ষণ থেকে শান্তি পায় না। এই মনে হয় মায়ার কোনো সমস্যা হয়ে গেল না তো তার অগোচরে। এই ভয়ে হৃদ মায়ার পড়াশোনা অবধি বন্ধ করে দিয়েছে। আয়ন জুয়ের পড়ালেখা কন্টিনিউ করলেও হৃদ মায়ার কলেজ প্রথম থেকেই বন্ধ করে দিয়েছিল। হৃদ মায়ার চলাচল নিয়ে সন্তুষ্ট ছিল না, কারণ মায়া এমনিতেই হাঁটতে হাঁটতে পা বেজে পড়ে যাওয়ার স্বভাব আছে। এমন পাগল বউ যদি কলেজে গিয়ে কোনো বিপদ বাড়ায় তখন তার কি হবে? হৃদ রিস্ক নিল না, কলেজ পাস না হয় বেবি হওয়ার পর করবে।
এখন রিস্ক নিয়ে পড়ার দরকার নেই। তবে আজকাল হৃদের আরও একটা ভয় হয়। সে মাঝে মধ্যেই স্বপ্ন দেখে তার ঘর, তার বিছানা খালি পড়ে আছে, যেখানে মায়া নেই। হৃদের বুকটাও খালি পড়ে থাকে, মায়া ঘুমায় না। চারপাশ থেকে যেন হৃদের একাকিত্ব জীবন ঘিরে ধরেছে মায়াকে হারিয়ে। সেখানে ছোট ছোট হাত পায়ের বাচ্চাদের নিজের আশেপাশে দেখে, কিন্তু বউকে কোথাও পায় না। এতে হৃদ ভয় পায়, এলোমেলো চিন্তায় টেনশনটা আরো বেশি হয়। হৃদ চোখ তুলে তাকায় বিছানায় ঘুমিয়ে থাকা মায়ার দিকে। খানিকটা সময় মায়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে এগিয়ে যায় সেদিকে। মায়ার শিরোধারে বসে আদুরে হাত বোলায় মায়ার মাথায়। মায়ার পাশের বালিশগুলো সরিয়ে মায়াকে টেনে নিজের কোলে তুলে নিল ঘুমের মধ্যে। খাটে হেলান দিয়ে মায়াকে বুকে জড়িয়ে নিয়ে অপর হাতটা রাখলো মায়ার পেটে। তৎক্ষণাৎ বেবির নড়াচড়া আভাস পেয়ে হৃদ চমকে ওঠে, ঘুমন্ত মায়ার দিকে তাকালো। তার জীবনের প্রথম এইভাবে অনুভব করছে অন্তঃসত্ত্বাদের অস্তিত্বদের। সত্যি দারুণ সেই অনুভূতি। হৃদ মায়াকে ঘুমে দেখে ফের মায়ের পেটে হাত রেখে বেবির নড়াচড়াটা অনুভব করতে চাইল। বাবা হওয়ার অনুভূতিটা হয়তো তার পাষাণ সত্তাকেও নাড়িয়ে তুলেছে এবার। এই যে বেবির অল্প নড়াচড়াতে তার কতটা আনন্দ হচ্ছে, সেটা কি ভাষায় প্রকাশ করতে পারবে? পারবে না তো। হৃদ পর পর মায়ের পেটে আদুরে হাত বুলিয়ে দিতে মায়া নড়ে চড়ে ওঠে ঘুমের ঘোরে। মায়ের নড়াচড়া হৃদ আস্তে করে নিজের হাতটা সরিয়ে নিল মায়ের পেটের উপর থেকে। এইভাবে চলল আগামী দিনগুলো। মায়ার অগোচরে হৃদের সন্তানের প্রতি ভালোবাসাময় আদর প্রকাশ পায়। তারপর থেকে বাকি দিনগুলো একইভাবে কাটলো। কিন্তু বিপত্তি ঘটলো মায়ের 9 মাসের সময়। সেদিন হেনা খান সব পরিবারে মায়াকে নিয়ে গিয়েছিল নিজেদের এতিমখানায় বাচ্চাদের খাওয়াতে। হৃদের মা বাবার মৃত্যুবার্ষিকী ছিল বলে প্রতি বছরই এই দিনটা তারা পালন করে। এবার ভিন্নতা নেই। আয়ন, জুঁই, মেহেরবান সাহেবা, মারিহা, নিহা, সোহাগ, মোট কথা হেনা খানের মেয়ে ও তাদের জামাইদের নিয়ে সেই অনুষ্ঠানের আয়োজন করেছিল। মায়ার পরিবারের সকলেই ছিল সেখানে। আত্মীয় স্বজনরা সকলে থাকলেও হৃদ ছিল না প্রথমে, কিন্তু পরে মায়াকে রিসিভ করতে অনুষ্ঠানের শেষে চলে আসে এতিমখানায়। মা বাবার প্রতি তার ভালোবাসার 16 আনা থাকলেও ঘটা করে সবার সামনে প্রকাশ করা তার স্বভাবে নেই। এইসব সকল আয়োজন হৃদ নিজে থেকেই করিয়েছে মানুষ দিয়ে, কিন্তু সেই মানুষের সমাগমে থাকতে পছন্দ করে না। সবই ঠিকঠাক ছিল। সারা দিন ব্যাপী অনুষ্ঠান শেষ সকলেই এতিমখানা থেকে খানবাড়ির উদ্দেশ্যে রওনা দিল। হৃদের গাড়িতে মায়া উঠল। মায়াকে সন্ধ্যার পর বাহিরে রাখা ঠিক হবে না বলে হৃদ মায়াকে নিয়ে আগে বেরিয়ে গেল। একে একে বাকি গাড়িগুলোও আসছিল পিছন পিছন, কিন্তু পথির মধ্যে হৃদের গাড়ি হঠাৎই ব্রেক ফেল করায় কন্ট্রোল হারায় হৃদ। অকারণে হৃদের গাড়ি ব্রেক ফেল করার প্রশ্নই ওঠে না। সে এতিমখানায় আসার সময়ও ঠিক ছিল। হয়তো কেউ ইচ্ছাকৃতভাবে তার গাড়ির ব্রেক ফেল করেছে যাতে তাদের ক্ষতি হয়। খোলা রাস্তা, হৃদের এলোমেলো গাড়িতে মায়া আটকে ওঠে। নিজের পেটে 2 হাতে ঢেকে কান্না ভরা চোখে তাকালো হৃদের দিকে। কম্পিত গলায় কেঁদে আহুতি করে বলে হৃদকে, আমাদের বাবুদের বাঁচান মিস্টার ভিলেন, প্লিজ। এত যুদ্ধ করে লাস্টে এসে আমি হেরে যেতে চাই না। প্লিজ আমার বাবুদের বাঁচান, ওদের যেন ক্ষতি না হয়, প্লিজ। হৃদের চোখ মুখেও ভয়ে আতঙ্কের ছাপ দেখা গেল। তবে নিজের জন্য নয়, বউ আর বাচ্চার সেফটির জন্য। হৃদ এক হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে অপর হাতে টেনে নিজের গা থেকে গাড়ির সিট বেল্ট খুলে তৎক্ষণাৎ মায়ের পেটের উপর ঝুঁকে পড়তেই ততক্ষণে গিয়ে হৃদের গাড়িটি গিয়ে গাছের গোড়ায় ঢুকে গেল বাড়ি খেয়ে, যার ফলে হৃদ গুরুতর আহত হয়। এতটা আহত হয় যে জায়গায় জ্ঞান হারিয়ে ফেলে দুজনই। তবে নিজের সন্তানদের বাঁচাতে হৃদ তেমন একটাও সক্ষম হলো না। হৃদের শরীরে মায়ার পুরো পেট ঢাকতে সক্ষম হলেও গাড়ির দরজার সাথের পাশটায় মায়ের পেটে বাড়ি খায়, যার দরুন মায়ের পেটের একটা পাশ অনেকটা আহত হয়, যার জন্য মায়াও জ্ঞান হারিয়ে ফেলে হৃদের পূর্বেই। হৃদের বডিগার্ডের গাড়ি ছিল পিছনেই। আসিফ পূর্ব থেকে হৃদের গাড়িকে আটকাতে চেষ্টা করছিল, কিন্তু পারল না। হৃদের গাড়ি অ্যাক্সিডেন্ট করায় আসিফ তাড়াহুড়ো করে তৎক্ষণাৎ দুজনকে হসপিটালে শিফট করালো। খান বাড়ির সদস্যদের মধ্যে ফের একবার হাহাকার লেগে গেল কান্নায়। অচেতন হৃদের শরীর থেকে কাঁচ ভাঙা বের করে অবজারভেশনে রাখা হলো।
মায়ার ডেলিভারি সব কিছু ঠিকঠাক হৃদ আগে থেকেই করে রেখেছিল, কারণ এমনিতেই 10 দিন পর মায়ের ডেলিভারি ডেট ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এই দুর্ঘটনার কারণে তৎক্ষণাৎ মায়াকে সিজারে নেওয়া হলো অবচেতন অবস্থায়। হেনা খান মায়া সিজারের সময় উপস্থিত ছিল অতীতে। ফুটফুটে দেখতে দুটো সন্তান জন্ম দিল মায়া, একটি ছেলে অপরটি মেয়ে। ছেলে সন্তানটি সুস্থ সবল ঠিকঠাক থাকলেও মেয়ে সন্তানটির মাথায় আঘাত পাওয়ার ফলে রেসপন্স কম করছে, তবে জীবিত আছে। ডক্টর রেবা তৎক্ষণাৎ মেয়ে বাচ্চাটিকে অবজারভেশনে রাখলো। মেয়ে বাচ্চাটি যে মাথায় অনেকটা আঘাত পেয়েছে সেটা বাচ্চাটির রক্ত জমে থাকা লাল মস্তিষ্ক দেখেই বোঝা যাচ্ছে। হেনা খান, রেহানা বেগম, জুঁই, মুক্তা, বাড়ির সকল মহিলা সদস্যরা নিঃশব্দে গুমড়ে গুমড়ে কেঁদে উঠছে। মেয়ে বাচ্চাটিকে যে বাঁচানো যাবে না তা ডাক্তার ইতিমধ্যে বলে দিয়েছে, তারপরও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে চিকিৎসা দিয়ে। হৃদের জ্ঞান ফিরল 12 ঘন্টা পর। জ্ঞান আসার পরই উত্তেজিত ভঙ্গিতে দৌড়ায় মায়ার জন্য। করিডোরে আসতেই দেখলো বাড়ির সবাই বিষণ্ণ ভগ্ন হৃদয় চেহারায় বসে আছে এলোমেলো ভাবে। কেউ কেউ কান্নাও করছে। হৃদের অস্থিরতাটা বুঝে আরফ খান এগিয়ে যেতেই হৃদ উত্তেজিত হয়ে প্রথমে মায়ার কথা জিজ্ঞাসা করলো। তিনি বিষণ্ণ মনে জানায় মায়ার জ্ঞান এখনো ফেরেনি, তবে ভালো আছে। হৃদ স্বস্তি হতে গিয়েও হতে পারল না নিজের সন্তানদের কথা জানতে পেরে। হতভম্ব হয়ে ছুটল নিজের এক জোড়া ছেলে মেয়েদের কাছে। হৃদ নিজের ছেলেকে দেখার আগে মেয়েকে দেখলো অক্সিজেন বক্সের ভিতর। চোখ বন্ধ করে ভারী নিঃশ্বাস টানছে তার মেয়ে, বাঁচার জন্য লড়াই করছে এত আঘাত পাওয়ার পরও। সাহসী বাবার সাহসী মেয়ে। হৃদ অক্সিজেন বক্সের উপর কাঁপা কাঁপা হাত রেখে কপাল ঠেকালো তাতে। মন নিংড়ে আসা কষ্টটা চোখের পানি হয়ে বের হলো গাল গড়িয়ে। হৃদের জীবনে হৃদ লাস্ট কেঁদেছিল মায়ের মৃত্যুতে। মায়ার জন্য হৃদ কখনো কাঁদা হয়নি। বউয়ের জন্য সে উত্তেজিত হয়েছে, অস্থির, দিশাহারা হয়েছে। তারপরও চোখ গড়িয়ে পানি আসেনি, কারণ সে অনেকটাই শক্ত পাষাণ মনের মানুষ। কিন্তু আজ যেন নিজের মেয়ের বেলায় ভিতরকার শক্ত সত্তাটাও নড়ে ওঠে। হৃদ কাঁচের বক্স খুলে অক্সিজেনের ভেতর থেকে মেয়েকে বের করে হাতে নিল। ছোট্ট একটি প্রাণ তার হাতে, তবে ভীষণ আদুরের তার মেয়ে। হৃদ ঠোঁট বাড়িয়ে চুমু খেতে যেতে মেয়ের কপালে এক ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ল। বাবার চোখের পানিতে মেয়ের ঘুম ভেঙে যাওয়ায় আদু আদু চোখ তুলে প্রথমবারের মতো বাবার দিকে তাকালো। বাবার মুখ দেখতেই মিষ্টি হেসে উঠে রেসপন্স করে। আদুরে হাত বাড়িয়ে অ শব্দও করলো। হৃদ আলতো চুমু খেয়ে চোখ তুলে মেয়ের দিকে তাকায়। নাকে অক্সিজেনের নল, মাথার জায়গায় জায়গায় ছোট ছোট নল লাগিয়ে রেখেছে চিকিৎসকেরা তার মেয়ের জন্য। হৃদের চোখে ফের ভারী কষ্টের পানি আসে। মেয়ে বাবাকে দেখে হেসে হাত পা নাড়াতেই হৃদের দলা পাকিয়ে আসা কষ্টগুলো গলায় আটকে গুমড়ে উঠে বলে, বাবা ব্যর্থ হয়েছে তোমাকে প্রোটেক্ট করতে আম্মু। তুই বাবাকে ক্ষমা করো না, একদম ক্ষমা করো না। বাবা ভালো না, তোমাকে দুনিয়াতে সুস্থ সবলভাবে আনার ওয়াদা করে তা রক্ষা করতে পারেনি। বাবা তোমার অপরাধী। তুই বাবাকে কখনোই ক্ষমা করো না আম্মু, একদম ক্ষমা করো না। বাবার কথায় মেয়ে কি বুঝলো কি জানি, হাত বাড়িয়ে হৃদকে ছোঁয়ার চেষ্টা করতেই হৃদ নিজের মুখ এগিয়ে দিল। আদু আদু হাতে বাচ্চা মেয়েটি হৃদের গাল স্পর্শ করে ফের অ অ শব্দ করে কথা বলল একটু করে। হৃদ বোঝার চেষ্টা করলো মেয়ের ব্যথাতুর কথাগুলো, কিন্তু বুঝলো কি বুঝলো না তা জানা নেই। তবে মেয়েকে কোলে নিয়ে বসে রইল হৃদ অক্সিজেন বক্সের সাথে মিশে। উপস্থিত সবাই হৃদের মমতাময় দৃশ্য দেখে নির্বাক হলো। মেয়ের প্রতি এত স্নেহ ভালোবাসা তার এই জীবনে কারোর প্রতি প্রকাশ করেছে কিনা বলা যায় না। সবাই হৃদ খানকে সচরাচর রাতে দেখেছে, কিন্তু এতটা মমতাময়ী হতে দেখেনি। কিন্তু ভাগ্য হৃদের, তার মেয়ে তার কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে ঘণ্টাখানেকের মধ্যে। হয়তো মেয়ে তার জন্যই এতক্ষণ যাবৎ মৃত্যুর সাথে লড়াই করছিল, বাবার মুখ দেখার আশায়। মেয়ের মৃত্যুতে হৃদ আবারও সেদিন কেঁদেছিল নিঃশব্দে। বারবার চোখের পানি মুছতে দেখেছিল সবাই। মায়ার জ্ঞান ফিরেছিল ঠিক একদিন পর। মৃত বাচ্চাটিকে ততক্ষণে আইস বক্সে রাখা হয়। মায়ার জ্ঞান ফেরার পর নিজের সন্তানের খোঁজ করতেই জানায় মৃত মেয়ের কথা। মায়া সে কি বুক ফাটা আর্তনাদের চিৎকার! একবার নয় দুইবার সন্তান হারিয়েছে সে। মায়াকে
মেয়েকে কবরে দেওয়া হয় হৃদের বাবা মার কবরের স্থানের পাশে। তারপর তারপর থেকে সব কিছু ঠিকঠাক। হৃদের ছেলের নামও রাখা হয় মারিদ আলতাফ খান। এখানেও সবই ঠিকঠাক ছিল, কিন্তু মায়ার ছেলে দেখতে হয়েছে পুরো বাবার মতন। এতে করেও মায়ার কত কষ্ট। মায়ার ছেলে মায়ার মতো কেন হবে না? এটা অন্যায় হয়ে গেল না মায়ার উপর? মায়া খুঁজে খুঁজে ছেলের সাথে নিজের মিল বের করতে চাইলো, কিন্তু একটা দুইটা ছাড়া তেমন কিছু মিল পেল না। এই যে গায়ের রংটা আর গলার তিলটা ছাড়া, এতেই মায়া ছেলেকে নিজের উপাধি দিয়ে বসে। ছেলে ওর মতন হয়েছে, কিন্তু সবাই যখন বলে মারিদ হৃদের মতন হয়েছে, তখন মায়া কেঁদে কুটে হৃদকে নালিশ করে বলল, মারিদ কেন মায়ার মতো হলো না, কেন হৃদের মতন হলো? এতে হৃদ মায়ার কথায় বিরক্ত হয়ে বলে, তুমি আরো সারাদিন বসে বসে আমাকে দেখে গিলে খাও, তাহলে তোমার ছেলে তোমার মতন হবে, আমার মতন না হয়। মায়া মুখ বাঁকায়, স্বামীকে দেখবে না তো কাকে দেখবে? সব সময় আজাইরা কথা। তারপর 2 বছর মায়া মারিদকে সাথে করেই কলেজ পাস করলো। কিন্তু ছেলে যত বড় হচ্ছে মায়া টেনশন ততই বাড়ছে। ছেলে অতিরিক্ত গম্ভীর স্বভাবের জন্য। মায়ার কথা হৃদের মতন দেখতে হয়েছে, সমস্যা নেই, কিন্তু হৃদের স্বভাব একদমই পাওয়া যাবে না। এক তেরা মানুষকেই মায়া সামলানো দেয়। এখন যদি ছেলেও তেরা হয়, তাহলে মায়া আর দুশ্চিন্তা অন্ত থাকবে না। হৃদের জন্য তো মায়া ছিল যেমন তেমন হোক জীবনের জড়িয়ে গিয়েছে, কিন্তু ছেলে যদি এমন তেরা হয়, তাহলে তার জন্য বউ পাওয়া দায় হয়ে যাবে। কেউ মেয়ে বিয়ে দেবে না ছেলের কাছে। তাছাড়া বউ তো তখন খুঁজবে যখন ছেলের মেয়ে পছন্দ হবে। ছেলের স্বভাবে এখনই সহপাঠী মেয়েদের সাথে বেশ একটা মিশতে চায় না, দূরে থাকে। ছেলে মার জন্য পাগল ঠিক আছে, কিন্তু বাবার সাথেও মাঝে মধ্যে গম্ভীর হয়ে যায়। যেমনটা হৃদ ছেলের কাজের উপর গম্ভীরতা পালন করে, ঠিক তেমন মা 100টা কথা হৃদ শুনবে। মায়ের 100টা কথা মারিদ শুনবে, কিন্তু পালন করবে হৃদ যা বলবে তাই। এমনকি মায়া 100 খাবার দিলেও সেটা পছন্দ হয় না, আবার মুখেও বলে না তার পছন্দ না। কিন্তু হৃদ কি খাচ্ছে, কিভাবে খাচ্ছে, সবটা লক্ষ্য করে করে নিজে নিজে খাবে সেই স্টাইল দেখতে দেখতে ডাইনিং টেবিলে বসে। মায়া তখন হতাশ চোখে তাকিয়ে বাপ ছেলের মনস্তাত্ত্বিক গম্ভীরতা বোঝার চেষ্টা করে। দেখতে নয়, স্বভাবেও দুজন একই। কেউই কাউকে বেশি কথা বলে বিরক্ত করে না, তবে দুজনই দুজনের সঙ্গ পছন্দ করে। হৃদ সারাদিন পর রাতে অফিস থেকে বাসায় ফিরলে মারিদ বাবার পাশেই চুপচাপ বসে থাকবে। অযথা এটা সেটা ধরে বা বাড়তি কথা বলে বিরক্ত করে না। অনেকটা জন্মগতভাবে ডিসিপ্লিন বাচ্চা সে। ছেলের গম্ভীরতা কাটিয়ে কাটিয়ে তখন হৃদই প্রথম কথা বলে। এটা সেটা বলে দুজন সুশীল গল্প করতে করতে সময় কাটায়। মায়া তখন হতাশ হয়, এই ছেলে ওর নাক কাটিয়ে দেয় সব সময়। চঞ্চল মায়ের বুঝ তার ছেলে হওয়ার কি দরকার ছিল? মায়ার মতো না হয় হোক, অন্যান্য বাচ্চার মতন প্রাণবন্ত হলেও তো পারত। হেনা খান আর খান তো মারিদের স্বভাবে মায়াকে রোজ বলে বেড়ায় মারিদ হৃদের কপি পেস্ট। ছোটবেলায় হৃদও এমনই ছিল, শান্ত শিষ্ট আর গম্ভীর। কিন্তু মারিদ বা হৃদকে দেখে তাদের রাগের পরিমাণটা ঠাউর করা দায়। এতদিন মায়া হৃদের পিছন পিছন ঘুরঘুর করলেও এখন সে বুঝদার ছেলেকে নিয়ে ঘুরে বেড়ায় পুরো খানবাড়িতে। এই তো সেদিন মায়া মারিদকে নিয়ে বাগান থেকে পেয়ারা পাড়তে গিয়ে লাল পিঁপড়ার কবলে পড়ে দুজন। মা ছেলে দুজনে চিল্লাচিল্লিতে হৃদ দৌড়ে আসে। মার বেদম কান্নায় মারিদ চুপ করে যায়। বুঝদার ছেলের মতন হৃদ নিজেকে পিঁপড়া থেকে না ছাড়িয়ে মায়ের পায়ের পিঁপড়া ছাড়ানোতে বসে যায়। ছোট ছোট হাতে যতটা দ্রুত সম্ভব পরিষ্কার করার চেষ্টা করে। হৃদ এগিয়ে এসে মারিদকে টেনে পায়ের পিঁপড়া ছাড়াতে গেলে তখন মারিদ মায়ার পায়ের দিকে তাকিয়ে টেনশনের সহিত বলে, আম্মু ব্যথা পাচ্ছে, আম্মুকে আগে পিঠটা ছাড়িয়ে দাও আব্বু। ছেলের বুঝদার কথায় মায়া আরো কাঁদে কষ্টে। মায়া কি নিজের জন্য কাঁদছিল, নাকি ছেলেকে পিঁপড়া কামড়াচ্ছিল বলে সে কাঁদছিল ছেলের কষ্টে? বাচ্চা মানুষ বাকি বাচ্চাদের মতন কেন চিল্লাচিল্লি করে না সারাদিন? কেন মায়াকে কথায় কথায় জ্বালাবে না? কেন কেন মায়া এত কেনর উত্তর কে দিবে?
মায়া সারাদিন চেষ্টা করে মারিদের গম্ভীরতার ভাবটা কাটিয়ে সহজ করে তুলতে। সেই জন্য এটা সেটা বলে আবোল তাবোল শেখানোর চেষ্টা করে মারিদকে। মায়ার বিশ্বাস সঙ্গ দোষে হলেও মারিদ অন্যান্য বাচ্চাদের মতন চঞ্চল হোক, তবুও রীতের মতন উগ্র বদমেজাজি বা বেপরোয়া আচরণ না পাক। ছেলে অতিরিক্ত চঞ্চলতাও মায়া মেনে নিবে, তারপরও গম্ভীর হৃদের মতন তেরা স্বভাবের মানা যায় না। মায়ার একটিমাত্র সন্তান, সহজে তো হার মানা চায় না, তাই না? এই জন্য মায়া মারিদকে বাকি সব বাচ্চাদের মতন কাপড় চুল সেট করে দিলেও মারিদ সেটা দিয়ে হৃদের মতন সেট করতে চায় সব সময়। কাপড় সেভাবেই পরবে যেভাবে হৃদ সেট করে পরে। অনেক সময় মায়া রেগে যায় ছেলের গম্ভীর তাড়ামি দেখে। কাপড় পরানোর সময় মারিদ চুপচাপ পরে নেবে, মায়ার হাত থেকে কিচ্ছু বলবে না। তবে বাবার কাছে গিয়ে ঠিকই বলে ওকে হৃদের মতন করে পুনরায় কাপড় পরিয়ে দিতে। তখন মায়া হতাশ হয়। ছেলেকে শাসন তো তখন করবে যখন ছেলে বেয়াদবি করবে বা কথা শুনবে না। মারিদ তো সব কথাই শোনে, মুখে মুখে তর্কও করে না। এতটা ডিসিপ্লিন বাচ্চা সে, এবং বয়সের তুলনায় একটু বেশিই বুঝতার। বাচ্চা হলেও সকল বাচ্চাদের সাথে খেলতে চায় না। শুধু জুঁইয়ের বড় ছেলে রাদিল আর আরিফের বড় ছেলে নাদিমের সঙ্গে মেশে ভিডিও গেম খেলবে, ব্যাস এতটুকুই। বাকি কোনো বাচ্চাদের সঙ্গে মিশতে চায় না। হৃদ বাসায় থাকলে সারাক্ষণ বাবার সঙ্গে বসে থাকবে অকারণে চুপচাপ, তারপরও বাইরে গিয়ে বাচ্চাদের সঙ্গে খেলা করবে না। যদিও মাঝে মধ্যে খানবাড়ির মাঠে রাদিল বা নাদিমের সঙ্গে ক্রিকেট খেলে ব্যথা পায়, তাহলে এতটুকু 5 বছরের বাচ্চা কাঁদে না? হাত পা ছেড়ে নিজে নিজে উঠে যায়, নিজের যত্ন নিজেই করবে। হেনা খান বা মায়া আহাজারি করে কাঁদলে কপাল কুঁচকে তাকিয়ে থাকে তাদের দিকে। জুঁইয়ের পড়াশোনার মধ্যে দিয়ে দ্বিতীয় বেবি কনসিভ করে যখন রাদিলের বয়স 2 বছর। জুঁই আর আয়নের 2 ছেলে। বড় ছেলে রাদিল মারিদের 5 মাসের ছোট, ছোট ছেলে মাহিন যার বর্তমান বয়স 2 বছর। ফিহার ক্ষেত্রেও তাই, তাদেরও 2 ছেলে মেয়ে। বড় ছেলে ইফরাদ মারিদের 8 মাসের ছোট আর রাদিলের 3 মাসের। ছোট ছেলে পিয়ুষ যার বয়সও 2 বছর। মোট কথা খান বাড়িতে নতুন প্রজন্মের কারোর মেয়ে নেই। এতে করে সবার মনে একটা বিষণ্ণতা কাজ করে। বিশেষ করে জুঁই ও ফিহা দুজনেরই মেয়ের জন্য দ্বিতীয়বার ট্রাই করে ছেলে হয়েছে তাদের। আর মায়া, ওকে তো হৃদ সুযোগই দিচ্ছে না তৃতীয়বার সন্তান নেওয়ার জন্য। তারপরও মায়া সুযোগের সন্ধানে আছে সন্তান নেওয়ার। কেনই বা নিবে না সে? হৃদ যে মেয়ের জন্য কেঁদেছিল সেটা মায়া শুনেছে সবার কাছে। মায়া নিজেও জানে হৃদের কতটা পছন্দ মেয়ে। ছেলে পছন্দ না এমনটা না, ছেলে মেয়ে একই সমান। তারপরও মায়া চায় তাদের আরও একটা মেয়ে হোক, অন্তত হৃদের জন্য হলেও একটা মেয়ে চায় তাদের। মারিদ মা বাবা বলতে পাগল হলেও সারাক্ষণ গম্ভীর হয়ে চলে বাবার মতন। মায়া চায় হৃদের ওপর কলকাঠি নাড়ার জন্য হলেও তাদের একটা মেয়ে দরকার। গম্ভীর গম্ভীর বাপ ছেলেকে মায়া একা কিভাবে সামলাবে? মারিদকে না হয় ছেলে হিসেবে সামনে নিল, কিন্তু হৃদ, তাকে মায়া আজ পর্যন্ত কন্ট্রোলে আনতে পারছে না, আর না ভবিষ্যতে আনতে পারবে। মায়ার কোনো কথায় হৃদ কোনো কালেই শোনে না, নিজের মর্জি মতো চলে। হয়তো মেয়ে হলে শুনবে এই আশা মায়ার। সুযোগের অপেক্ষায় হৃদ, ভুল করলে সেটা কাজে লাগাবে বলে। চতুর হৃদকে পুনরায় হারাতে মায়ার 5 বছর লাগলো। মায়ার যখন 22 বছর, তখন তৃতীয়বারের মতন আবারও কনসিভ করে। হৃদ সেদিন রাগ প্রকাশ করতে গিয়েও পারেনি, শুধু হতাশ দৃষ্টিতে মায়ের খুশি ভরা মুখের দিকে তাকিয়েছিল। সংসার করবে না করে করে হৃদকে পাক্কা সংসারী বানালো এই বউ। 1টা 2টা নয়, পুরো 4টা সন্তানের বাবা বানালো ওকে। দুর্ভাগ্যবশত 2 জন মারা গিয়েছে, কিন্তু এখন আবার কনসিভ করলো। হৃদ মায়ার কনসিভের সংবাদ পেয়ে সেদিন জিজ্ঞাসা করেছিল মায়া এখন কিভাবে হৃদের উপর দিয়ে কলকাঠি নাড়ল। সে তো এবার মায়া গাল মুখ চেক করেছিল মেডিসিন খাওয়ানোর পর। তাহলে মায়া তখন ড্রেসিং টেবিলের কোনায় জড়ো সড়ো হয়ে দাঁড়িয়ে এদিক সেদিক তাকিয়ে জানায় হৃদের দেওয়া মেডিসিন মায়া বাথরুমে গিয়ে বমি করে ফেলে দিয়েছিল, পরে খায়নি। মায়ার জবাবে হৃদ হতাশ গলায় বলে, আমি ভুল করলে তোমাকে সেটা কাজে লাগাতে হবে।
এমন কোনো কথা আছে? সবসময় মানুষ কতটা সতর্ক থাকতে পারে বলো? আমি ভুল করলে তোমাকে প্রেগনেন্ট হতে হবে? তুমি প্রেগনেন্ট কেন হবে? কি দরকার এত বাচ্চা? মায়া তখন হৃদের কথায় আপত্তি করে বলে। আজও আমার স্বামী আছে, তাহলে আমি কেন প্রেগনেন্ট হব না? হৃদ চেতে বলে। ফাজলামি পেয়েছ? তোমার তো স্বামী সবার থাকে না? স্বামী থাকলে প্রেগনেন্ট হতে হবে এমন কোনো কথা আছে? মায়া তখন উল্টো উত্তরে বলে। অবশ্যই কথা আছে, আমার স্বামী আছে, আমি প্রেগনেন্ট হয়েছিলাম, দরকার হলে ভবিষ্যতে আরও হব। আপনি দেখেন না, জুই ফিহাপুর দুটো করে সন্তান, আর আমার একটা। আমি ওদের কাছে পিছিয়ে আছি না? মায়ের কথায় হৃদ দাঁতে দাঁত চেপে বলে। তুমি কি কম্পিটিশনে নামছো? আর কতটা বাচ্চা হবে এ নিয়ে? তাহলে বলে রাখি, এই কম্পিটিশনে তুমি ফার্স্ট হয়েছো। এ নিয়ে পরপর 4 সন্তানের মা হয়েছো তুমি। সাথে আমাকে বাবা বানাইছো। এবার অন্তত জেদ করা ছাড়ো হৃদ। আর কত বেবি প্ল্যানিং করবে তুমি? অনেক তো হলো। আমার 5টা বেবি যতক্ষণ না পর্যন্ত হয় ততক্ষণ পর্যন্ত আপনার এত বড় বাড়ি 5টা বেবি না হলে চলে বলুন? মায়া কথায় হৃদ কিছুই বলল না, জেদ করে উঠে গেল। কারণ সে জানে মায়াকে বলেও লাভ নেই। 5টা বেবি যখন বলেছে তখন দেখা যাবে 5টা বেবিই সে নিবে। হৃদের শত না করা বা শর্ত থাকাটাও কাজে দিবে না। মায়া সুযোগ বুঝেই কাজে লাগাবে সেটা। এমন করলে দেখা যাবে তার পাগল বউ বুড়ো বয়সেও তাকে বাবা বানাবে। এর চিরস্থায়ী সমাধানের জন্য হৃদ মায়া 2য় সিজারের সময় জন্মনালী কেটে দেয় ডাক্তারের পরামর্শে, যাতে মায়া আর কনসিভ করতে না পারে কোনো সময়। এই বিষয়ে হৃদ ছাড়া বাকি কেউ জানে না, এমনকি হৃদ মায়াকেও বলেনি। বললে হয়তো দেখা যাবে মায়া কেঁদে কুঁদে বুক ভাসাতো হৃদের সাথে, নয়তো রাগারাগি করবে। তবে হৃদ এবার নিশ্চিত হলো শত ভুল করলেও মায়া সেটা আর কাজে লাগাতে পারবে না এই ভেবে। এই সব কিছুর মধ্যে হৃদ সব চাইতে বেশি যেটাতে খুশি হলো সেটা হলো তার একটা মেয়ের জন্ম হওয়াতে। হৃদের খুশি সবাই দেখেছিল সেদিন। মুখ তার চকচক করার ন্যায় হাসি ফুটে উঠেছিল। হৃদের মেয়ে হওয়াতে আরও একজন তার চেয়েও বেশি খুশি হয়েছিল, সে হলো আয়ন। অবশেষে ছেলের বউ জন্ম হয়েছে বলে তার খুশি আর দেখে কে? মার মেয়ে দেখতেও হয়েছে বেশ, বাবা মার মিলিত কম্বিনেশন। দেখতে মার মতন হলেও গায়ের রং হৃদের পেয়েছে, ঘন কালো জোড়া ভ্রু হৃদের পেয়েছে। মিষ্টি হাসলে দেখতে মায়ের মতন লাগে। সারাদিন হাত পা ছুটিয়ে শব্দ করে কত কথা বলে। যে খেল দেখাবে তার সাথেই হাসবে, খেলা করবে। মায়া ছেলের স্বভাবে অসন্তুষ্ট হলেও মেয়ের স্বভাবে বেশ খুশি, চঞ্চল হরিণ হয়েছে বলে। অন্তত হৃদের মতন গম্ভীর হয়নি, এতেই বেশ। মায়া মেয়ের নাম রেখেছে হৃদ নিজে, দিদিতা খান সুখ। সবাই সুখ সুখ বলেই ডাকে। হৃদ তো বলে বেড়ায় বাবার সুখ, বাবার সুখ। এর মধ্যে ফিহা 3য় সন্তান হয়, একটা মেয়ে। বয়সে হৃদের মেয়ে 2 মাসের ছোট হলেও দেখতে ভারী মিষ্টি, অনেকটা আরিফের দাদির মতন হয়েছে। এই নিয়ে তো শফিকুল ইসলাম ভীষণ খুশি, নিজের মায়ের মতন দেখতে হয়েছে বলে। প্রথম মায়া ছিল, এখন আরিফের মেয়ে হয়েছে ওনার মার মতন। তাই তিনি নিজেই সেই মেয়ের নামকরণ করেছেন নিজের মায়ের নামে, লতিকা খাতুন পরি। সবাই পরি পরি বলেই ডাকে। মানুষ বলে না, আল্লাহর দরবারে সঠিকভাবে চাইতে জানলে আল্লাহ কাউকে ফেরায় না। ঠিক তেমনই খান বাড়ির মানুষদের ক্ষেত্রে হয়েছে। এতদিন মেয়ে মেয়ে করে সবাই যে হতাশায় ছিল, আল্লাহ তাআলা মায়া আর ফিহার ঘরে 2 কন্যা সন্তান দিয়ে সেই অভাব পূরণ করলো। বিশেষ করে মায়ার ক্ষেত্রে চাওয়াটা বেশি পূরণ হলো মেয়েকে দিয়ে। যে হৃদ মারিদের জন্মের পরও বাসায় রাত করে ফিরত, সেই হৃদকে এখন দেখা যায় সন্ধ্যা হলেই বাসায় উপস্থিত থাকে মেয়ের জন্য। মেয়ের কোনো কাজই মায়ার জন্য ফেলে রাখে না, নিজেই করে নেয়। মেয়েও তার বাবা বলতে পাগল। হৃদ আশেপাশে থাকলে কারো কোলে যেতে চায় না, এমনকি মায়ার কোলেও না। সারাদিন গ্যাঁ গুঁই শব্দ করে কথা বলতে চায়। হৃদকে পেলে তো কথাই নেই, পুরো কান্না থেমে যায় হৃদকে পেলে, একদম শান্ত হয়ে যায় কাঁদতে কাঁদতে। হৃদ বাসায় বসে কাজ করলেও সুখকে বুক পকেটের ব্যাগে ভরে কাঁধে ঝুলিয়ে রাখে। এমনকি সকাল সকাল হাঁটাহাঁটি করলেও মারিদের সাথে মেয়েকেও নিয়ে আসে কাঁধ ব্যাগের বুকে ঝুলিয়ে।
সুখ হাত নাড়িয়ে হেসে কুটি কুটি হয়, বাপ ভাইয়ের সাথে ঘুরে বেড়ায়, মার কথা মনেও করে না। বোনের খিদা লাগলে মারিত নিজের ছোট ব্যাগ থেকে ফিডার বার বের করে দেয়। রিত সেটা খাওয়ায় সুখকে। মারিদ মেয়েদের সঙ্গ তেমন পছন্দ না করলেও বোনের সঙ্গ তার বেশ পছন্দ। আদরও করে বেশ। তবে মারিদ যতটা শান্ত শিষ্ট গম্ভীর, সুখ ততটাই চঞ্চল হরিণী। এর জন্য স্বভাবগত দিক থেকে একই প্রকৃতির মানুষ বাপ ছেলের ভিন্ন স্বভাবের মা মেয়েকে এতটা পছন্দ করে কি তাদের ছাড়া চলেই না। শক্তপোক্ত কাঁচের দরজাটা মায়া টেনে ধরতেই সুখ হৃদের অফিস কক্ষে আব্বু আব্বু বলে মৃদু স্বরে ডেকে ভেতরে ঢুকতে ঢুকতেই খানিকটা চমকে উঠে সেদিকে তাকালো হৃদ। দুপুর তখন একটার ঘরে, হাতের কাজগুলোই শেষ করছিল মনোযোগ সহকারে। ঠিক তখনই মেয়ের আদুরে পোনার ডাকে ধ্যান ভাঙে তার। টকটকে লাল জামা পরিহিত সুখের মাথায় তাল গাছ বেঁধে দু হাতে ভাঁজে বেশ বড় সড়ো একটা আম চেপে ধরে দৌড়ে আসছে হৃদের দিকে খুশিতে আটখানা হয়ে, যার জন্য ফর্সা হাতে টকটকে লাল কাচের চুড়িগুলো ঝনঝন শব্দ করছে ক্ষণে ক্ষণে। মেয়েকে দৌড়াতে দেখে হৃদ তৎক্ষণাৎ চেয়ার ছেড়ে উঠে দৌড়ে এগিয়ে গেল মেয়ের দিকে। হাঁটু মুড়ে মেয়ের সামনে বসতেই সুখ দৌড়ে এসে বাবাকে জাপটে জড়িয়ে ধরতেই মেয়ের পিছন পিছন মায়াও কেবিনের ভিতর প্রবেশ করলো। হৃদ মেয়ের মাথায় আদুরে চুমু খেয়ে সুখকে নিয়ে সোফার উপর বসতে বসতে মায়ার দিকে তাকালো এক পলক। লাল বোরখা পরে আছে মায়া। হয়তো মা মেয়ে যুক্তি করে একই রঙা পড়েছে। আজকাল মা মেয়েকে হৃদ বেশিরভাগ সময়ই একই রঙা ড্রেস পরে ঘুরে বেড়াতে দেখে। এতে খারাপ কিছু না, হৃদের অবশ্য ভালোই লাগে। তার চোখ জুড়িয়ে যায় ভালোবাসার কলিজার টুকরো দুটোকে একই রকম ড্রেসে নিজের আশেপাশে ঘুরঘুর করতে দেখলে। হৃদ মেয়েকে উরুর মাঝে বসিয়ে ফের চুমু খেলো সুখের ঘামন্ত ভেজা কপালে। সোফার টেবিলের উপর থেকে একটা টিস্যু নিয়ে সযত্নে মেয়ের কপালে বেবি হেয়ারগুলো সরিয়ে দিয়ে সেখানটায় ঘাম মুছে দিতে দিতে হৃদ মেয়েকে উদ্দেশ্য করে আদুরে গলায় বলল, আমার আম্মুটা এত ঘেমে গেছে কিভাবে শুনি? বাবার আদরে কথায় দারুণ হেসে ওঠে সুখ। বাবাকে নিজের আশেপাশে পেলে যেন 1 কেজি রক্ত বেড়ে যায় ওর। সারাক্ষণ আব্বু আব্বু বলে মুখে লফজটা থেকেই থাকে। বাবা পাগল মেয়ে, যার জন্য হৃদ সকালে অফিস যেতে চাইলে তো কতক্ষণ কান্নাকাটি করবে বায়না ধরে বাবার সাথে অফিসে যেতে চেয়ে। এই জন্য মায়া প্রায় হৃদের অফিস টাইমে মেয়েকে লুকিয়ে অন্যত্র পাঠিয়ে দেয় মালাকে দিয়ে। নয়তো দেখা যায় হৃদ মেয়ের কান্না সহ্য করতে না পারলে সুখকে সহ মায়াকেও হৃদের অফিসে আসতে হয় বাধ্য হয়ে। এতে অবশ্য সুখের খেলাধুলা নিয়ে কোনো ঝামেলা হয় না। হৃদের অফিসে 3 তলা ফ্লোরে 2 ভাগ করে 1 ভাগ হৃদ খালি রেখেছে নিজের পরিবারের স্বাচ্ছন্দ্যে চলাফেরার জন্য। বিশেষ করে মেয়ের জন্মের পর এটা করেছে সে। মা হৃদ সুখকে নিয়ে প্রায়ই মায়া হেনা খান চলে আসে তার অফিসে। এর কারণ হলো সুখ বাবার কাছে যাবে বলে বেশি কান্নাকাটি করলে তখন এমনই করে চলে আসে হঠাৎ হঠাৎ হৃদের অফিসে। আজও তাই হয়েছে। সুখের অতিরিক্ত কান্নাকাটির ফলে মায়া এক প্রকার বাধ্য হয়ে এসেছে হৃদের অফিসে মেয়েকে নিয়ে। হৃদের প্রশ্নের উত্তরে মায়া মাথার হিজাব খুলতে খুলতে তৎক্ষণাৎ বলল, ঘামবে না? আপনার মেয়ে কি মাটিতে পা ফেলে হাঁটে? সারাক্ষণ দৌড়াদৌড়ির উপর থাকে। গাড়ি থেকে নেমে যে দৌড় শুরু হয়েছে, আব্বু যাবে আব্বু যাবে বলে, সেই দৌড় শেষ হয়েছে আপনার কাছে এসে। এর মধ্যে 2 বার পরে ব্যথাও পেয়েছে। দেখুন, পা চেক করে এখনো লাল হয়ে আছে। আমাকে ধরতে পর্যন্ত দিচ্ছে না। তারপর এই যে ওর হাতের আমটা পর্যন্ত আমার কাছে দিচ্ছে না, বলে আমি নাকি খেয়ে ফেলবো। আচ্ছা, আমার কি আর কোনো কাম নাই? আমি কি ওর আম খাওয়ার জন্য বসে থাকি বলুন? মায়ার অভিযোগে হৃদ শুনেও না শোনার মতন রইল। এটা রোজকার কাহিনী, যেমন মা তেমন মেয়ে। তাই হৃদ মেয়ের পক্ষ ধরে আদুরে হাতে মেয়ের পা চেক করে ব্যথা লাল হয়ে যাওয়া হাঁটু দুটো দেখে নিল এক পলক। পর মুহূর্তে মেয়ের কপালের ঘাম পরিষ্কার করে টিস্যুটি টেবিলের উপর রাখতে রাখতে বলল, তুমি হয়তো খেয়েছো মেয়ের আম, সেই জন্য সত্যিটা বলছে। হৃদের খোঁচা মারা কথায় মায়া জ্বলে উঠে বলে,
আমি আপনার মেয়ের আম খেতে যাব কেন? আমি কি চোর? আমার আম খাওয়ার হলে গাছ থেকে পেড়ে খাবো, নয়তো ফ্রিজ থেকে নিয়ে খাবো। শুধু শুধু আমার নামে মিথ্যা কাহিনী রটাচ্ছেন দুজন। আপনার মেয়ে সারাক্ষণ একটা না একটা আম হাতে নিয়ে রাখবেই। কালকেও একটা আম হাতে নিয়ে রাতে ঘুমিয়ে পড়েছিল। আমি ওটা সরাতে গিয়ে দেখি আমটা নষ্ট করে ফেলেছে। বারবার হাত থেকে ফেলার কারণে ভিতর থেকে অতিরিক্ত নরম ও থেতলে গেছে। সেই জন্য আমি আমটা ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম। সকালে ঘুম থেকে ওঠার পর আমি ওকে ভালো একটা আম দেই আগের আমটা চাওয়াতে, কিন্তু আপনার শিয়ানা মেয়ে আমটা নিল না, বলে কি না ওকে আগের আমটা দিতে। এটা নাকি ওর আম না। আমি যখন বারবার করে বোঝাচ্ছিলাম ভালো আমটা নিতে, তখন বলে আমি নাকি ওর আম খেয়ে ফেলেছি, সেই জন্য ওর আমটা নাই। এই করে করে আমাকে সকালে 2 ঘন্টা জ্বালিয়েছে কেঁদে কুটে। তারপর দাদি নিজে গাছ থেকে ওর জন্য ওর পছন্দ মতো আম পেড়ে দিয়েছে। তারপর শান্তি হয়েছে। এখন সারাদিন ধরে এই আম নিয়ে ঘুরছে, আমাকে ধরতে পর্যন্ত দিচ্ছে না, বলে আমি নাকি আবার খেয়ে ফেলবো। বদের হাড্ডি মেয়ে একটা। মায়ার মুখ বাঁকানো কথা ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো মায়ের দিকে সুখ। মা যে ওকে উদ্দেশ্য করে বাবার কাছে নালিশ করেছে সেটা বেশ বুঝতে পারলো। মায়ের সবগুলো কথা ঠিকঠাক বুঝতে না পারলেও নালিশ করা বিষয়টি ঠিকই বুঝতে পারলো, যার জন্য অনেকটা অপমান বোধ করলো বাবার সামনে। বিশেষ করে মায়ার মুখ বাঁকানো কথা বদের হাড্ডি মেয়ে গালি দেওয়াতে একটু বেশি অপমানিত হলো। যার রেশ টেনে তৎক্ষণাৎ ঠোঁট উল্টিয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে উঠল। বাবার চোখে বাবার তা ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে উঠে বাবার দিকে তাকালো চোখ ভর্তি পানি নিয়ে। মেয়ের আদুরি কান্নায় হৃদ চোখ পাকিয়ে মায়ের দিকে তাকিয়ে সুখের ভেজা গাল আঁচলে এক হাতে মুছে দিতে দিতে বলল, আমার আম্মু কাঁদে না। এই তো আব্বু তোমার কাছে। কি হয়েছে আমার আম্মুটার? বাবার আদুরে কথায় ভীষণ আদুরি হলো মেয়ে। ঠোঁট ভেঙে ছোট ছোট হাতে এক আঙুল তুলে মায়ের দিকে ইশারা করে কাঁদতে কাঁদতে বলে, আম্মা বতে হৃদ ফের মেয়ের ফোলা 2 গালে পানি মুছে দিতে দিতে বলে, আম্মু পচা, সুখ ভালো। আম্মুর সাথে সুখের কথা নেই কেমন? ডাগর ডাগর ভেজা চোখ তুলে মায়ের কপাল কুঁচকে আসা চেহারার দিকে তাকালো সুখ। মাকে তার ভীষণ পছন্দ। বাবা না থাকলে তো মার পিছন পিছন ঘুরঘুর করা তার স্বভাব। তারপরও বাবার পাশে থাকলে দুনিয়া ভুলে যায়, সাহসও বেড়ে যায় বাবার সান্নিধ্যে। তাই ঈদের কথা মাথা নাড়িয়ে সাহসী সুখ সম্মতি দিয়ে বলে, আম্মু কথা খুব ভালো। হৃদ হাসলো। বাবার হাসি দেখে মেয়েও খিলখিল করে হাসলো আদরের সহিত। মায়া কপাল কুঁচকে তাকাতেই হৃদ হাতের ইশারায় মায়াকে ডাকলো নিজের অপর পাশে খালি জায়গায়। মায়া গাল ফুলিয়ে সেখানটা বসতেই দ্বিতীয়বারের মতন টিস্যু নিয়ে মায়ার ঘামন্ত ভেজা মুখটা যত্ন করে মুছে দিতে দিতে মিহি স্বরে প্রশ্ন করে বলল, তোমরা কি একা এসেছো? দাদি সাথে আসেনি? মারিত কই? স্কুল থেকে ফেরেনি এখনো? হৃদের পরপর প্রশ্নে মায়া উত্তরে বলল, আমরা বডিগার্ডদের সাথে এসেছি একা। দাদি মারিদের স্কুলে। রাদিল আর মারিদকে নিয়ে সোজা এখানে চলে আসবে আমাকে বলেছে। হয়তো চলে আসছে, রাস্তায় হবে। দুপুরের লাঞ্চ আমরা সবাই এখানে করব, এই জন্য দাদি রান্না করে পাঠিয়ে দিয়েছেন আগেই। মায়ের কথাগুলো বলতে বলতেই মারিদ বাবার কেবিনে ঢুকলো স্কুল ইউনিফর্ম পরে। পিছন পিছন রাদিল, হেনা খান, আরাফ খানও ঢুকলো। হেনা খানের হাতে রাদিলের স্কুল ব্যাগ আর মারিদের ব্যাগ নিজের কাঁধেই ঝোলানো। সে নিজের কাজ নিজে করতে পছন্দ করে বিধায় কারো কাছ থেকে সাহায্য নিতে ইচ্ছুক নয়। রুমে ঢুকেই মারিদ সোজা গিয়ে বসলো বাবার অপর পাশে খালি জায়গা চুপ করে। মায়া হৃদের পাশ থেকে উঠে ফ্রিজের দিকে এগিয়ে যেতেই হৃদ সুখকে মায়ার জায়গায় বসিয়ে ছেলের কাঁধ থেকে স্কুল ব্যাগটি ছাড়িয়ে নিয়ে সোফার টেবিলের ওপর রাখলো। তৃতীয়বারের মতন টিস্যু নিয়ে যত্ন সহকারে ছেলের লাল হয়ে ওঠা ঘামন্ত ভেজা চোখ মুখ মুছে দিতেই মায়া ফ্রিজের ঠান্ডা পানি গ্লাসে করে নিয়ে সবার হাতে হাতে দিল, বিশেষ করে রাদিল, মারিদ আর হেনা খানের হাতে।
মায়া রাদিলকে পানি গ্লাস দিয়ে বাক্স থেকে টিস্যু নিয়ে যত্ন সহকারে রাদিলেরও ভেজা চোখ মুখ মুছে দিয়ে মারিদের পাশে বসালো তাকে। দুজন একই স্কুলে একই ক্লাসে পড়ে, চতুর্থ শ্রেণীতে। এই তো আর হাতে গোনা কিছুদিন পরই ইয়ার ফাইনাল পরীক্ষা দুজনের, তারপরই পঞ্চম শ্রেণীতে উঠবে দুজন। দেখতে দেখতে দুজন চোখে লাগার মতন বড় সড়ো লম্বা স্বাস্থ্যবান হয়েছে। বয়স এবার 9 পার হয়ে 10-এর কোঠায় পা রাখবে মারিদ। রাদিল আরও কয়েক মাস পর 10 বছরে পা রাখবে। এর মধ্যে দুজনের ভিসা প্রসেসিং হয়ে গেছে। দুজন 2 দেশে যাবে বাকি পড়াশোনার জন্য। মারিদ যাবে সুইজারল্যান্ডে হৃদের চির বাসস্থানে, রাদিল যাবে তার বাবার শহর লন্ডনে পড়াশোনার জন্য। রাদিলের সাথে ফিহার বড় ছেলে ইফরাদও যাবে সেখানে পড়াশোনা করতে। মারিদ সুইজারল্যান্ডে একা থাকবে এমনটা নয়, মায়া, হৃদ, হেনা খান, আরাফ খান সব সময় যাওয়া আসা থাকবে মারিদের কাছে। রাদিল মারিদের পাশে বসে গ্লাসের পানিতে চুমুক দিতে দিতে এক পলক সুখের দিকে তাকালো স্বাভাবিক দৃষ্টিতে। যেমনটা সে আসতে যেতে সবাইকে দেখে ঠিক তেমনটাই দেখলো স্বল্প সময়ের জন্য। সুখের উপর থেকে দৃষ্টি সরিয়ে নিতে গিয়ে চোখে পড়ল সুখের ছোট ছোট 2 হাতের ভাঁজে ভিতর চেপে ধরে রাখা মাঝারি সাইজের বড় আমটার দিকে। হাতের চেয়ে দ্বিগুণ বড় আম হওয়ার ধরে রাখতে কষ্ট হচ্ছে, যার জন্য অলরেডি 2 বার পড়ে গেছে হাত ফসকে। হৃদ বারবার তুলেও দিচ্ছে বিরতিহীনভাবে, তারপরও সুখ আমটা ছাড়ছে না। 2 হাতে জাপটে জড়িয়ে ধরে গেলেও আপ্রাণ চেষ্টা চালাচ্ছে আমটা নিজের কাছে রাখার, যার জন্য হাতের কাঁচের চুড়িগুলো অনবরত ঝনঝন শব্দ করছে সেই তালে। রাদিল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে শেষ পানিটুকু পান করে গ্লাসটা টেবিলের উপর রেখে স্বাভাবিক ভঙ্গিতে সুখ থেকে দৃষ্টি সরিয়ে অন্যত্র রাখলো। খানিকটা বাদেই খাবারের ডাক পড়তেই হৃদ মেয়েকে কোলে নিয়ে গিয়ে বসলো ফ্লোরের উপর বিছানা করা আসনে। মারিদ অলরেডি হেনা খানের পাশে বসেছিল। রাদিল বসলো হেনা খান ও আরাফ খানের মধ্যে। হৃদ সুখকে কোলে নিয়ে মারিদ ও মায়ার মধ্যস্থলে বসলো ফ্লোরের বিছানায়। সামনে কাঁচের ডাইনিং টেবিল, যেটা ফ্লোরে বসা অবস্থায় সবার বুক বরাবর হয়। হৃদ তাতে মেয়েকে নিজের সামনে বসিয়ে প্লেটে খাবার তুলতেই সুখ আদো আদো ভাষায় সেদিকে তাকিয়ে মৃদু স্বরে আওড়ালো, আব্বু মাংস, আব্বু মাংস। হৃদ তাই করলো। মেয়ের পছন্দ অনুযায়ী প্লেটে মুরগির মাংস তুলতেই মারিদ নিজের প্লেট ছেড়ে নীরবে এসে বসলো বাবার পাশে, যার অর্থ সেও হৃদের হাতেই খাবে। হৃদ ছেলের গম্ভীর প্রকাশটা বুঝে প্লেটের অপর পাশে মারিদের পছন্দ অনুযায়ী খাবার তুলতেই মায়াও চেপে চেপে হৃদের অপর পাশে বসলো জায়গা ছেড়ে, যার অর্থ সেও খাবে। ছেলে মেয়ের খাবারের পাশাপাশি মায়ার জন্য প্লেটের অপর পাশে চিংড়ি মাছ নিল, কারণ মায়া সর্বত্রে মাছটাই পছন্দ করে। বড় প্লেটে গোল করে খাবার নিয়ে হৃদ ভাতের সাথে এক টুকরো মাংস মেয়ের মুখের আগে দিতেই সুখ হাঁ করে সেটা মুখে নিয়ে মাথা নাড়িয়ে চিবোতে চিবোতে মারিদকে দেখাতে দেখাতে বলে, আমি আগে উপলে, আমি আধে উপলে। মারিদ হাসে কম, গম্ভীরতাটাই তার স্বভাব। তাই স্বাভাবিক দৃষ্টিতে সুখের খুশি দেখে টেবিলের উপর থেকে টিস্যু নিয়ে বোনের ঠোঁটের কোণায় লেগে থাকা অল্প এঁটো মুছে দিল। হৃদ দ্বিতীয়বারের মতন মারিদের মুখে সবজি ভাত তুলে দিল, নিজেও তাই খেলো। তবে তার আগে মায়ার মুখে মাছ ভাত দিল। হৃদ ছেলে মেয়ে বউকে নিজের পাশে গোল করে বসিয়ে সুন্দর করে একে একে সবাইকে ভালোবাসার সহিত ধীরে ধীরে খাইয়ে দিচ্ছে, আবার নিজেও খাচ্ছে। হৃদের যত্ন সহকারে ভালোবাসাটা সবার চোখে পড়ার মতন। তবে এখন আর কেউ চমকায় না, কারণ হৃদ রোজগার এমন করে বউ বাচ্চাদের খাওয়াতে দেখে সবাই। এতে করে হেনা খান, আরাফ খান অত্যন্ত সন্তুষ্ট হৃদের ওপর। যাক, অবশেষে তারা পেরেছেন হৃদকে সংসারী করতে, এতেই অনেক। তবে তারা আরও আশায় আছেন হৃদ একদিন না একদিন নিজের গ্যাংস্টার উগ্র জীবন ছেড়ে ভালো পথে ফিরে আসবে। এত পরিবর্তন যখন হতে পেরেছে, বাকিটাও হবে ইনশাআল্লাহ। আশা ছাড়ল না আল্লাহর উপর থেকে। সবাই খাওয়া দাওয়াতে মনোযোগী, তবে রাদিল চোখে সবচেয়ে বেশি সুখের চঞ্চলতা চোখে পড়ল।
প্রচুর চঞ্চল মেয়েটা, তাই রাদিল খেতে খেতেও বেশ কয়েকবার সুখের বিরক্তির চোখ আউড়িয়ে দেখলো। তার বিরক্ত হওয়ার কারণও আছে। এই যেমন মাংস খেতে চাচ্ছে, আবার সেই মাংস দাঁতে লাগলে তৎক্ষণাৎ কেঁদে উঠছে ভয়ে, মুখে খাপ্পা লেগেছে বললে বলে। এতে করে মায়া বারবার দাঁত পরিষ্কার করে দিচ্ছে আর বারবার হৃদের হাত থেকে মাংস খাচ্ছে। প্রতিবারই একই ঘটনা নিয়ে খানিকটা বিরক্ত হচ্ছে রাদিল। হেনা খান ও আরাফ খানের মধ্যস্থে বসে খাওয়া পরও বেশ কয়েকবার চোখ ঘুরিয়ে ফেলেছে সুখকে। আজকাল হৃদের নিজের পরিবারের প্রতি এত ভালোবাসাটা স্বাভাবিক দৃষ্টিতেই নেয় হেনা খান ও আরাফ খান। হৃদ নিজের ছেলে মেয়ে ও বউকে কতটা ভালোবাসে সেটা তারা গত 10 বছরে দেখে ফেলেছেন। বিশেষ করে মেয়ের জন্মের পর হৃদের মমতার প্রকাশ পেয়েছে একটু বেশি। এমন না মারিদকে আদর যত্ন সে কম করেছে, ঠিকই আদর যত্ন করেছে, তবে মারিদের স্বভাবে গম্ভীর আর শান্ত হওয়ায় হৃদ ছেলের জন্য কিছু করলেও সেটা প্রকাশ কম পেত, কারণ দুজন গম্ভীর স্বভাবের তাই। কিন্তু সুখের বেলায় হয় তার উল্টো, কাঁদবে, চিল্লাচিল্লি করবে, আবার সবচেয়ে বেশি হৃদকেই জ্বালাবে, তারপরও বাবাকে চাই, চাই মানে চাই। মোট কথা সুখের সব কিছুতেই বাবাকেই লাগবে, নয়তো এই নিয়েও সারাদিন কাঁদবে আর জ্বালাবে। তপ্ত দুপুরে ভ্যাপসা গরমে হাঁপিয়ে উঠে ধপ করে সোফার উপর পা তুলে আয়েসি ভঙ্গিতে শুয়ে পড়ল রাদিল। দিন তো শুক্রবার হওয়ায় সারাদিনই ব্যাট বল হাতে ছিল তার। এই জন্য অবশ্য চুটিয়ে ক্রিকেট খেলেছে বেশ। সে একা খেলেনি, সাথে ফুফাতো ভাই ইফরাত সহ সাঙ্গপাঙ্গ হিসেবে খান বাড়ির কয়েকজন সার্ভেন্ট নিয়ে এতটা সময় খেলায় খেলায় পার করলো। মূলত আজকে সবাই খান বাড়িতেই আছে, তার কারণ হলো ফিহা বাবার বাড়িতে এসেছে বেড়াতে ছেলে মেয়েদের নিয়ে। এই জন্য মেহেরবান সবাইকে নিয়ে খান বাড়িতে চলে এসেছে ঘুরতে। জুঁই বাবার বাড়িতে যাওয়া আসা করতে পারলেও মায়া যেতে পারে না কোথাও হৃদের জন্য। একটা দিনের জন্যও মায়াকে কাছছাড়া করে না হৃদ। মায়া ছেলে মেয়েকে নিয়ে বাবার বাড়িতে গেলেও সেটা হবে কয়েক ঘন্টা সফর। হৃদ আসিফের যাওয়ার পর যেতে পারবে, আবার হৃদের সঙ্গে সন্ধ্যায় বাসায় ফিরতে হবে। এই অল্প সময়ের জন্য মায়া মাঝে মধ্যে বাবার বাড়ি থেকে ঘুরে আসে সবাইকে দেখবে বলে, তাছাড়া আর কি করবে। যার এমন একটা ঘাড়তারা স্বামী থাকে তারাই বোঝে তাদের কতটা মানিয়ে নিতে হয়। তাছাড়া খান বাড়িতে সকলের রোজকার আসা যাওয়া লেগে থাকে কারণে অকারণে। হেনা খানও মায়াদের নিয়ে আয়নদের বাসায় ঘুরে ফিরে আসে একদিন পর পর। দুই বাড়ির দূরত্বটাও বেশি না, 15 মিনিটের দূরত্ব, তাই সবার মতো যাতায়াত লেগেই থাকে রোজ। আজকেও তাই হচ্ছে। বাড়ির বড়রা সবাই বাগানে আসর জমাতেই ছোট সদস্যরা একে অপরের সঙ্গে দৌড়াদৌড়ি করে খেলছে। রাদিল গরমে অতিষ্ঠ হয়ে শার্টের বুক পাশের 3টা বোতাম খুলে দিল, কাঁধে ছড়িয়ে শার্টটা। সোফায় চিত হয়ে শুয়ে নিউজ পেপার নিয়ে হাতে সাহায্যে বাতাস করতেই সুখ কোথা থেকে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে তার কাছে এসে দাঁড়ালো। এক হাতে আম জড়িয়ে অপর হাতটা দিয়ে রাদিলের কাঁধে ছড়িয়ে দেওয়া শার্টের অংশটা টেনে টেনে বলল, দাদু ভাইয়া উঠো, দাদু ভাইয়া উঠো। সুখের অনবরত টানায় রাদিলের হাত থেমে যায় বাতাস করা থেকে। কপাল কুঁচকে সুখের ঘামন্ত লাল মুখটার দিকে এক পলক তাকিয়ে চোখ ঘোরালো সুখের চেপে ধরে রাখা হাত তার কাঁধের শার্টের অংশটার দিকে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সোজা হয়ে বসতে চাইলেই সুখ হাত ছেড়ে দেয় শার্টের সেই অংশটাকে। রাদিল সোজা হয়ে বসে আশেপাশে তাকালো কেউ আছে কিনা সেটা দেখতে। এই মেয়েকে একা পাওয়া আর দিনের বেলায় আকাশের চাঁদ খোঁজার সমান। সারাক্ষণ কারো না কারোর সাথে তো থাকবেই। যদি বাপ ভাই বাসায় থাকে তাহলে তো কথাই নেই, বাতি মেরেও এই মেয়েকে একা খুঁজে পাওয়া যাবে না। দেখা যাবে বাপ ভাইয়ের নয়তো মায়ের সঙ্গে আছে। আজকে তার কাছে আসা মানে নিশ্চিত কোনো কারণ তো অবশ্যই আছে। তাছাড়া বাকি সবার মতো করে রাদিল চাইলেও সুখের সাথে আগ বাড়িয়ে বোনের সখ্যতা নিয়ে কথা বলতে পারে না। এমনকি স্বাভাবিক আচরণও করতে জড়তা কাজ করে। কাজ করাটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। আর তার কারণটা হলো তার পিতা মহোদয় মানে আয়ন চৌধুরী। রাদিলের জন্মের পর থেকেই একটু একটু করে বড় হওয়া পর্যন্ত সর্বদা সে শুনে এসেছে
রাদিলকে দিয়ে হৃদের মেয়েকে বিয়ে করে আনবে। এটা তার বাবার স্বপ্ন। রাদিলকে রোজ কয়েকবার করে শুনতে হয় নিজের বাবার সেই স্বপ্নের কথা। এতে করে রাদিলের মনে হয় তার বাবা নিজের স্বপ্নের কথা তাকে শোনাচ্ছে, এমনটা নয়, বরং রাদিলকে সব সময় মনে করিয়ে দেয় তার জন্য মেয়ে তার বাবা ঠিক করে রেখেছে। এই জন্য মূলত রাদিল চাইলেও সুখের সাথে সহজ আচরণ করতে পারে না। কেমন একটা লজ্জা আর সংকোচ লাগে নিজের মাঝে। ছোট থাকতে এক ছিল, এখন সে বড় হচ্ছে ধীরে ধীরে, তাই তার মাঝে সব কিছুর বুঝ একটু একটু করে ঢুকছে। বিয়ে মানে জ্ঞানও বিয়ে মানে জ্ঞান তার আছে, হবে নাই বা কেন, বয়স তো আর ছোট নয়, অনেক কিছুই বোঝে। আর এই বোঝা থেকেই যত দ্বিধা তার। সরাসরি সুখের দিকে তাকালেও মনে হয় সবাই হয়তো তাকে অন্য চোখে দেখছে। সুখের সাথে তার বিয়ের বিষয়টা নিয়ে হয়তো সবাই মিটমিট করে হাসবে, মজা করবে। এই জন্য সে বরাবরই সুখকে একটু এড়িয়ে চলে, লজ্জা লাগে বলে। তবে লুকোচুরি ভাবে সে সুখকে কাঁদাতে পিছু পা হয় না, এই যেমন এখন করছে। অনেকটা দৌড়াদৌড়ি করে খেলার কারণে সুখ গরমে শরীর চুলকাচ্ছে বলে রাদিলের কাছে এসেছিল নিজের শরীরের জামাটা খুলে দিতে। দাদু ভাইয়া, একটু ঠিক করে দাও, আমার তরম লাগে। রাদিল কপাল কুঁচকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো আসলে সুখ তাকে কি বলছে এমন ভাঙাচোরা কথায়। খানিকটা সময়ে বুঝে ফেললো সুখের গরম লাগছে বলে তাকে জামা খুলে দিতে বলছে। কিন্তু বিষয়টি বুঝেও যেন অবুঝ সাজলো। অন্য কেউ হলে সে এতক্ষণে কাজটি করে ফেলতো নির্দ্বিধায় বাচ্চা মনে করে, কিন্তু সুখ বলে সেটা করলো না, বরং আগের ন্যায় গায়ে দিয়ে ঠাস করে শুয়ে পড়লো জায়গায়। অবুঝ সুখ রাদিলের ভাবমূর্তি বুঝতে না পেরে চোখ ছোট ছোট করে তাকিয়ে আবারও রাদিলের একটা হাত টেনে ধরলো নিজের জামাটা খুলে দেওয়ার জন্য। রাদিল বিরক্তিতে চোখ মুখ কুঁচকে তাকালো সেদিকে। তার শ্যামবর্ণ হাতে যেন সুখের আদুরে ফর্সা হাতটা একটু বেশিই ঝলমল করছে। এত বেশি ফর্সা মানুষ তার পছন্দ না। সে শ্যামবর্ণের মানুষ, ফর্সা বউ তার সাথে যায় না। বাবা কি দেখে এমন সাদা বিলাই তার জন্য পছন্দ করেছে কে জানে। সে কালো মানুষ, তার কালো বউই পছন্দ হবে, এমন সুন্দরী বউ তার লাগবে না। যেখানে কালারের মিল নাই সেখানে আবার কিসের কি। রাদিল নিজের মনস্তাত্ত্বিক বিষয়ে চেটে উঠে অল্প ধাক্কা দিয়ে তৎক্ষণাৎ সুখের হাতটা নিজের হাতের উপর থেকে সরিয়ে ফেলতে ফেলতে বলল, যা সর, ধরবি না আমাকে বজ্জাত মেয়ে। তোকে বলেছি আমি এত সুন্দর হইতে, আমার এত সুন্দরী বউ লাগবে না, জানিস না? দেখ তোর সাথে আমার গায়ের রংটাও পর্যন্ত মিল নেই, কত অমিল। বিয়ে ক্যান্সেল, যা ভাগ। রাদিলের কথার যথার্থ অর্থ মর্ম সুখ ছোট সুখ না বুঝলেও রাদিলের মুখ বাঁকানো ধমকটা ঠিকই বুঝতে পারে যে ওকে ধমক দিচ্ছে রাদিল ভাই। তাই অপমানের ঘোরে ঠোঁট ভেঙে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে ওঠে তৎক্ষণাৎ। রাদিল সুখের কথায় কথায় কান্নাটা আরও বাড়িয়ে দিয়ে সুখের হাত থেকে আমটা ছিনিয়ে নিয়ে তাতে কামড় বসাতেই সুখ অপমানে কষ্টে ছোট হাতে চোখ ঢেকে আরও জোরে জোরে কেঁদে ওঠে দুঃখে। বাড়ির বড়রা বাগানে থাকায় আপাতত কেউ শুনল না সুখের সেই কান্না। তবে ফিহার মেয়ে পরি সুখের সাথেই দৌড়াদৌড়ি করে খেলছিল। এতক্ষণ সেও ঘেমে নিয়ে একাকার। সুখের কান্নায় দৌড়ে এসে পাশে দাঁড়িয়ে অবুঝ দৃষ্টিতে রাদিলকে এক পলকে দেখে অপরাধী মুখ করে সুখের পাশে গিয়ে দাঁড়ালো। এখানে বয়সে সে সবার ছোট, এমনকি সুখেরও। ভালো মতো ঠিকঠাক কথা বলতেও আটকে যায় মুখে। তবে সবার আদরের রাদিল ভাইয়া তাকে একটু বেশি আদর করে বোন হিসেবে। এখন রাদিল যদি পরীর বান্ধবীকে কাঁদায় তাহলে সে কি করবে? রাদিল আমে কামড় বসাতে বসাতে দেখলো পরীও সুখের মতো ঘামে শরীর চুলকাচ্ছে বারবার। রাদিল নিজের আম খাওয়া রেখে আদুরে হাতে পরীকে নিজের কাছে টেনে যত্ন করে ফ্রকটা খুলে দিতে চাইলে সেখানে উপস্থিত হয় মারিত বোনের কান্নার শব্দ শুনে। রাদিলকে এক পলক দেখে সুখের সামনে হাঁটু গেড়ে বসে বোনকে কোলে নিয়ে ফের রাদিলের পাশে সোফায় বসতে বসতে গম্ভীর মুখে বলল, কি করেছিস ওকে? কাছে কেন? রাদিল তৎক্ষণাৎ উত্তর দিল, আমি কেন কিছু করতে যাব? তোর বোনই এমনই কাঁদতে পারে। কাদার মাস্টার এই পরি ভাইয়া, কিছু করেছিস তোমার বান্ধবীকে? পরী অবুঝ মাথা নাড়িয়ে অসম্মতি জানায়, যার অর্থ রাদিল কিছু করেনি। সত্যি রাদিলকে কিছু করতে দেখেনি সুখের সাথে পরী।
মারতেও দেখেনি, বকাও দেয়নি, এমনিই কাঁদছে সুখ, এমনটাই লাগলো পরীর। মারিদ পরীর অবুঝ চোখের মুখের দিকে এক পলক তাকিয়ে বোনকে শান্ত করার চেষ্টা করতে করতে সুখের গায়ের ঘামে ভেজা উপরের ফ্রকটা খুলে দিতে দিতে বুঝলো সুখের কাঁদার কারণটা হলো তার আম রাদিলের মুখে। মারির চোখ পাকিয়ে রাদিলের দিকে তাকাতেই রাদিল দারুণ হাসলো। তার এই হাসিটাই যেন মানুষের মন বদলাতে সক্ষম। মারি তো কিছু না বলে সুখকে কোলে নিয়ে গেল কিচেনে। ফ্রিজ থেকে নতুন একটা আম নিয়ে সুখের হাতে দিলেই দেখলো পরিও দাঁড়িয়ে আছে সুখের সাথে, তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে। দুজনের গায়ে সাদা স্যান্ডো গেঞ্জি পরা। মারিদ পরির হাতে আর একটা আম তুলে দিতেই দুই বোন ছোট ছোট পায়ে দৌড়ে চলে যায় বাড়ির বাহিরে বড়দের কাছে। মারিদের বর্তমান রুমটা হলো মায়ার আগের রুমটা। রুমের নতুন করে ডেকোরেশন করা হয়েছে মারিদের পছন্দে। মারিদ মা বাবা ছাড়া রাতে একা ঘুমায় আজ বিগত 5 বছর হলো। 5 বছর বয়সে মারিদের সাথে রাতে সঙ্গ দিয়ে ঘুমতো হেনা খান ও আরাফ খান। তবে মারিদের একটু বড় হওয়ার পর থেকেই সে একা ঘুমাতে চায়। এখনও একাই ঘুমায়, তাকে কেউ ডিস্টার্ব করে না। এই তো কাল বাদে পরশু তার নবমতম জন্মদিন। দেখতে দেখতে 9 বছরে পা রেখে ফেলেছে সে। সেই সাথে গম্ভীরতাটাও যেন একটু বেশি প্রকাশ পাচ্ছে তার আচরণে। এতে করে অবশ্য মায়া বেশ চিন্তিত। ছেলের এমন আচরণে হৃদের স্বভাবই প্রকাশ পায় বলে মায়া ভয়ে থাকে। বাবার মতন না ছেলেও উগ্রবাদী জীবনে চলে যায়। মায়ার শত চিন্তাটাও হৃদ কানে তুলে না। আবার ছেলেকেও কিছু বলে না। কি বলবে? ছেলের অপরাধ খুঁজে পেলে তো কিছু বলবে। গম্ভীর শান্ত থাকা কোনো অপরাধ নয়। এখন অপরাধ না থাকলে শুধু শুধু ছেলেকে কি শাসন করবে সে? হৃদের এক কথা, ছেলে যদি কাউকে পছন্দ হয় তো কথা বলবে, আর না হলে কথা বলবে না, ব্যাস শেষ। এখানে জোরাজুরি বা চাপ প্রয়োগ করে কেন অন্যের সাথে মিশতে ছেলেকে বাধ্য করবে? হৃদের স্বভাবও তো এমন না। হৃদ নিজেই তো এমনটা করে। সে এখনো দাদা দাদি বউ ছেলে মেয়ে ছাড়া অন্য কাউকে আপন মনে করতে পারে না, করেও না। তাদের স্বভাবই এমন। এখন সেম স্বভাবের জন্য ছেলেকে কি দোষ দেবে সে? তারা নিজেরা বুঝে কতটা সুখী তারা নিজেদের সাথে। বাকিদের সমস্যা হলেও তাদের নিজেদের নিয়ে নিজেদের কোনো সমস্যা হয় না। বাকি রইল ভালোবাসা আর বিয়ে। তো হৃদের একটাই কথা, ছেলের জীবনে চলার পথে যদি কাউকে ভালো লাগে তো লাগলো, নয়তো সে কিচ্ছু বলবে না এই বিষয় নিয়ে। কারণ সে নিজে বোঝে তার স্বভাবে মানুষদের বলে কিছু কোনো কালেই করানো সম্ভব নয়। তাদের মনের টান অনুভব করলেই করবে, নয়তো দুনিয়া উল্টে গেলেও কিছু করা সম্ভব না। এই জন্য মূলত হৃদ মায়ার কোনো কথাই কানে তোলে না। আসলে সে ছেলের উপর চাপ প্রয়োগ করতে চায় না, অবুঝের মতন। স্বভাবে তার ছেলে যেমনই হোক না কেন, অন্তত এতটা শিওর তার ছেলে মেয়ে জাতিকে কখনো অসম্মান করবে না। মারিচ যেমন নিজের মাকে সম্মান করে, বাকিদেরও করবে। কিন্তু অধৈর্য মায়া হৃদের কথাগুলো বুঝতে চায় না। ছেলেকে প্রাণবন্ত জীবনে রাখতে প্রতিনিয়ত চেষ্টা করতেই থাকে। মেয়েকে নিয়েও মার এতটা টেনশন নেই যতটা টেনশন সে ছেলের জন্য করে। রাত 8টা। মারিদ নিজের রুমে পড়ার টেবিলে বসে মনোযোগ সহকারে স্কুলের হোমওয়ার্ক শেষ করে উঠে দাঁড়ালো। শরীর ম্যাচম্যাচ করছে তার। বিকেল থেকে টানা 5 ঘন্টা পড়া টেবিলে বসে সে। এর মধ্যে মায়া হেনা খান বেশ কয়েকবার তাকে শুকনো খাবার দিয়ে গেছে। কিছু খেয়েছে আর কিছু আবার এমনিই পড়ে আছে টেবিলে। মারিদ সেইগুলো রেখে উঠে দাঁড়ালো। আপাতত বাহির থেকে একটু ঘুরে আসবে, তারপর আবার পড়তে বসবে, এমনটা ভেবেচিন্তে গায়ে কুঁচকে থাকা সবুজ টি শার্টটা টেনে বের হলো রুম থেকে। পরনে তার বাদামি রঙা 3/4 প্যান্টের সাথে সবুজ রঙা টি শার্ট। দেখতেও বেশ মানিয়েছে হলুদ বর্ণের ফর্সা শরীরে। লম্বা চওড়া যেন তরতর করে বাড়ছে দিন বেদিন, চোখে লাগার মতো। মারিদ রুম থেকে বের হয়ে সামনের করিডোর ধরে এগোতেই দেখতে পেল পরি উপরে সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে আছে, নিচের দিকে ভয়ার্ত মুখে তাকিয়ে। মারিদ সেদিকে এগোতেই পরি মারিদের উপস্থিতি বুঝে ছোট ছোট পায়ে দৌড়ে এসে মারিদের হাতে আঙুল চেপে ধরে আদো আদো ভাষায় আওড়ায়। আম্মু যাবো, মাদু ভাইয়া। মারিদ কপাল কুঁচকে তাকায় উরু সমান পরীর দিকে। তার সুন্দর নামটা ভেঙে বলাতে পছন্দ হয়নি, তাই পরীকে শুধরিয়ে বিরক্ত গলায় ঝেড়ে বলল,
ইটস নট এ মাদু, ইটস মারিদ। মারিদের শক্ত গলার ইংরেজিটা বুঝতে না পেরে ঘাড় উঁচিয়ে ড্যাব ড্যাব করে মারিদের দিকে তাকিয়ে থাকলো পরি। মারিদকে তার ভীষণ পছন্দ, বিশেষ করে সব সময় মারিদ তাকে পছন্দ মতো খাবার দেয় বলে। এই জন্য বাচ্চাদের স্বভাবই তাদেরকে যারা আদর করে, পছন্দ করে খাবার দিবে, বাচ্চারা তাদের সাথেই মিশতে চায়। মারিদের ক্ষেত্রেও তাই। মারিদ পরীকে খাবার দেয়, এই জন্য পরীর অনেক পছন্দ তার মাদু ভাইয়াকে। কিন্তু মারিদের ক্ষেত্রে বিষয়টি উল্টো। সে ইচ্ছে করে বা নিজ থেকে পছন্দ করে পরীকে কখনো খাবার দেয়নি, বরং মারিদ বোনকে কোনো কিছু খাবার দেওয়ার সময় সুখের পাশে পরী থাকতো বলে সেই ক্ষেত্রে পরীকেও দেওয়া হতো তার, ব্যাস এতটুকুই। কিন্তু পরীর বাচ্চা মন মারিদের সান্নিধ্য পছন্দ করে, প্রায় ঘুরে ফিরে মারিদের কাছে চলে আসে খেলতে। মারিদ তখনও কিছু বলে না পরী বাচ্চা বলে, তবে সে নিজের কাছেও রাখে না পরীকে, কাউকে না কাউকে ডেকে পরীকে তাদের কাছে ধরিয়ে দেয়, কাছে রাখতে চায় না। এখনও তাই। পরী মারিদের বিরক্তি ফেসটা বুঝতে না পেরে ঘাড় উঁচিয়ে মারিদের মুখের দিকে তাকিয়ে বলল, আম্মু যাবো, চলো না মাদু ভাইয়া। পরীর মুখে বারবার নিজের নামটা ভেঙে বলতে দেখে বিরক্তি খানিকটা চেতে ওঠে। মারিদ তৎক্ষণাৎ মৃদুস্বরে ধমক লাগায় পরীকে। এতে করে বাচ্চা পরী ভয়ে চমকে উঠে মারিদের হাত ছেড়ে মুহূর্তে কেঁদে ওঠে গগন কাঁপিয়ে। মারিদকে সচরাচর আজ পর্যন্ত কেউ রাখতে দেখেনি, তাই তার রাগটা কতটুকু কারো জানাও নেই। বড়জোর মারিদ নাখুশ হয়ে বিরক্ত হয়, তারপর কাউকে তেমন একটা কিছু বলে না। তবে এখন পরীকে যে বেশ জোরে ধমক দিয়েছে তেমনটা নয়। ধমকটা আসতেই দিয়েছিল, কিন্তু পরীর বাচ্চা মানুষ সেটা নিতে না পেরে কেঁদে ওঠে জোরে সোরে। পরীর কান্নায় মায়া নিজের রুম থেকে ধরফরিয়ে দৌড়ে বের হয়। মায়ার পিছন পিছন জুই, হেনা খান, মেহেরবান ও বের হয় একত্রে। তারা মূলত সবাই একত্রিত ছিল। মায়া পরীকে কাঁদতে দেখে দৌড়ে এসে ওকে কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করে। মারিদের কাছে জানতে চাইল পরী কাঁদছে কেন। মারিদ সত্যিটাই বলল নিজের মাকে। মায়া মারিদের সামান্য বিষয়ে পরীকে ধমক লাগানোটা পছন্দ হয়নি বলে সেও ছেলেকে কড়া গলায় শাসন করতে চাইলে মারিদ স্পষ্ট ভাষায় জানায়, আই ডোন্ট লাইক আর আম্মু, ওর সঙ্গ আমার পছন্দ না। ওকে বলো আমার কাছে আর না আসতে, তাহলে আমিও ওকে আর ধমক দেব না। ছেলের কথায় মায়া শাসন করবে কি? দুঃখ কষ্ট জর্জরিত হয়ে আরো চিন্তায় পড়ে গেল। এতটুকু ছেলে বলে মেয়ের সঙ্গ পছন্দ না। এই ছেলে যে বড় হয়ে বিয়ে করতে চাইবে না সেটা এখনই বুঝতে পারছে মায়া। সামান্য বাচ্চা মেয়ে পরীর সঙ্গটাই নিতে পারলো না। সেদিন রাতে দেখা গেল এই বিষয় নিয়ে মায়া হৃদের সাথে সারা রাত কান্নাকাটি করেছে। ছেলে ওর বিগড়ে যাচ্ছে বড় হতে হতে। ছেলে যদি হৃদের মতো নারী বিদ্বেষী হয় বড় হয়ে, তাহলে তো মায়া শেষ। তেরা স্বামীকে যেমন তেমন সংসারই করে নিল মায়া, কিন্তু ছেলেকে সে কি করবে? কোথায় পাবে তার মতন ছেলের বউ, যে শত কিছুর পরও মারিদকে ছেড়ে যাবে না? মায়া চিন্তায় চিন্তায় সেদিন রাতটা পার করলেও পরদিন দুপুরবেলায় যেন মায়ার চিন্তাটাও আরও শতাংশ ভাগ বাড়িয়ে দেয় মারিদ। যখন মারিদ স্কুল থেকে মারামারি করে বাসায় ফিরে গাড়ি ছাড়া একা একা, তখনই যেন মায়ার মাথায় আকাশ ভেঙে পড়ে গোছানো ছেলের এলোমেলো অবস্থা দেখে। মায়া যে ছেলেকে আজ পর্যন্ত রাগ করতে দেখেনি, সেই শান্ত ছেলের ভয়ানক রাগ দেখে দিশেহারা মায়ার অবস্থা নাজেহাল। হেনা খান মারিদকে জড়িয়ে ধরে উদ্বিগ্ন সহিত দেখতে লাগলো মারিদের শরীরে কোথায় কোথায় ব্যথা পেয়েছে চেক করতে। তিনি দেখলেন মারিদের হাতে, কপালে জায়গায় জায়গায় কাটা ছেঁড়া রক্তের দাগ। উদ্বিগ্নতায় হেনা খানও মারিদ থেকে জানতে চাইল এমন মারামারি করার কারণটা কি। তখনও মারিদ স্পষ্টভাষী হয়ে রাগে চোখ মুখ শক্ত করে জানায়, হৃদকে তার স্কুলে একটা ছেলে গুন্ডা বলেছে বলেই সে মারামারি করেছে। বাবা তার ভালোবাসার মানুষ, বাবাকে নিয়ে কথা বললে সে চুপ থাকবে না। মারিদের এতটুকু কথায় মায়াও নিজের রাগ সংযম করতে পারল না। অনেকটা রেগে ছেলেকে শাসন করে বলল, তোর বাবা গুন্ডামি করতে পারবে, আর কেউ বলতে পারবে না সেটা। বললেই তোরা তাদের মারতে যাবি? দেশটা কি তোদের নামে লেখা, নাকি বাকি সবাই দেশের মধ্যে রোহিঙ্গা থাকে কোনটা? মারিদ বরাবরই মায়ের কথায় চুপ থাকলো।
সে মার সাথে বেয়াদবি করে না, তবে মার কথাটাও পছন্দ হয়নি। বাবা মাকে নিয়ে কেউ কথা বলে কাউকে ছাড়বে না সে। এবার যা হওয়ার হোক, এমন মারামারি দরকার পড়লে শতবার করবে। মারিদ মার কথার প্রতিক্রিয়া না জানিয়ে রাগান্বিত ভঙ্গিতে নিজের রুমে চলে যায়। সারাটা দিন রুমের দরজা আটকিয়ে বসে রইল, কারো হাতে ড্রেসিং পর্যন্ত করল না, এমনই রইল। মায়া মারিদের মারামারির ঘটনাটি কেঁদেকুটে হৃদকে জানালো তৎক্ষণাৎ। হৃদ সবটা শুনেও মায়াকে কিছু বলল না, বলে এতেও মায়া কেঁদেকুটে রুমের দরজা আটকিয়ে বসে রইল খাবে না বলে। হৃদের ওপর মায়ার বেশ রাগ। কেমন বাবা, ছেলে বিগড়ে যাচ্ছে, বাবা হয়ে হৃদ কিছু বলছে না? ছেলেকে শাসন না করে চুপচাপ বসে থাকলে হবে? মায়ার ছেলেটা আরও বিগড়ে যাবে না? এই বয়সে মারামারি করে বাসায় ফিরল, তার মানে মায়ার ভয়টা ঠিক হতে যাচ্ছে। এই ছেলে বড় হয়ে বাবার মতন উগ্রবাদীর জীবন বেছে নেবে, এতে কোনো সন্দেহ নাই। তাছাড়া হেনা খানও তো মায়াকে বলে হৃদ নাকি ছোটবেলায় এমনই ছিল, বাবা মা বলতে পাগল ছিল, সবসময় তাদের কথাই শুনতো। এত শোনার পরও তো হৃদ এমন উগ্র জীবন লিড করছে। মায়ার ছেলেও তো বাবা মা বলতে পাগল, তার মানে মায়ার ছেলেও বড় হয়ে এমন হবে। মায়া ফের কাঁদে কষ্টে। ছেলেকে যে কোনো মূল্যেই হোক কারোর সাথে বাঁধতে হবে, এত সহজে সে হার মানবে না। স্বামী বেলায় যখন হার মানেনি, সেখানে ছেলের বেলায় তো হার মানার প্রশ্নই ওঠে না। হৃদের সাথে যেমন করে মায়ার বিয়ে দিয়েছিল ছোটবেলায়, ঠিক তেমন করে মায়াও মারিদের সাথে কারো বিয়ে দিয়ে দিবে। ভালোবাসা জোর করে হয় না, তবে সম্পর্ক আটকা পড়লে ভালোবাসা এমনিই হয়ে যাবে। তাছাড়া বিয়ে এখন হয়ে থাকলে সংসারটা তো হবে ছেলের বড় হওয়ার পরই। অন্তত মায়ার পছন্দ কথা ভেবে হলেও মারির নিজের বউকে নিয়ে ভাববে একটু করে হলেও, মায়ার এতেই চলবে। হৃদ বাড়িতে আসলো মায়ার ফোন পাওয়ার একটু পরপরই। সংসারী জীবনে টেনশনটা এবার সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। হৃদ সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আশেপাশে তাকালো, শার্টের হাতা গুটাতে গুটাতে। পাশাপাশি রুম দুটোর বন্ধ দরজা দেখে বুঝতে পারলো মা ছেলের মানভিমানের বিষয়টি। হৃদ নিজের রুমের বন্ধ দরজার দিকে এক পলক তাকিয়ে গেল ছেলের দরজার সামনে। মারিদের নাম ধরে দরজায় একটা টোকা দিতেই বাধ্য ছেলের মতন মারির দরজা খুলে দেয়। হৃদ ভেতরে প্রবেশ করে, সূক্ষ্ম দৃষ্টিতে ছেলের হাতে কপালে শুকনো কাটা জায়গায় গুলো দেখে ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স নিয়ে যত্ন সহকারে মারিদের কাটা জায়গাগুলোতে ড্রেসিং করিয়ে দেয়। তারপর ছেলের সাথে হৃদ রহস্যে অনেক কথা বলল। ছেলেকে স্বাভাবিক করে তারপর নিয়ে গেল মায়ার কাছে। মা ছেলের অভিমানও ভেঙে গেল অল্প কিছু সময়ের মধ্যে। কিন্তু তার মধ্যে মায়া জড়ে দিল নতুন আবদার, মারিদকে বিয়ে দিবে সে। মায়ার প্রথম কথাতে হৃদ অবুঝের মতো রিয়াক্ট করেনি ছেলের সামনে, বরং চুপ থেকে ছেলেকে রুমে পাঠিয়ে রিয়াক্ট করলো। মারিদ ছোট, এই বয়সে সে বিয়ে দিবে না। কিন্তু অধৈর্যের মায়া নিজের পক্ষের যুক্তি দেখালো হৃদকে একের পর এক। হৃদের স্বভাব পেয়েছে মারিদ, তাই এই বয়সে মারিদ যতটা কথা তাদের শুনবে, বড় হয়ে হয়তো ততটা কথা নাও শুনতে পারে। তখন যদি মায়ার ছেলে নারী বিদ্বেষী হয়, তাহলে বিয়ে করানো মুশকিল হয়ে যাবে। আর এখন যদি মায়া মারিদের বিয়ে দিয়ে রাখে, তাহলে হয়তো নারী বিদ্বেষী ভাবটাই তেমন জন্ম নেবে ছেলের মনে। তাছাড়া হৃদকে তো ছোটবেলায় বিয়ে দিয়েছিল মায়ার সাথে, তাহলে মায়া মারিদের সাথে অন্যায় করছে কোথায়? হৃদ মায়ার সব কিছুই বুঝলো, তারপর সহমত পোষণ করলো মায়ার সাথে। বিয়েটা ব্যক্তিগত ইস্যু, অকারণে ছেলের ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়াটা ঠিক না। এজন্য হৃদ মায়ার আবদার প্রথমে মানতে পারল না। এতে করে মায়া সারা রাত না ঘুমিয়ে কেঁদে কুটে হৃদকে জ্বালিয়ে রাজি করায় মারিদের বিয়ের জন্য। হৃদ অনেক ভেবেচিন্তে রাজি হয়, কিন্তু এখন ছেলের জন্য মেয়ে কোথায় পাবে মায়া? এই নিয়ে আরেক টেনশন। অনেক খুঁজে খুঁজে মায়ার চোখে পরীকে পড়ল। মায়ার ধারণা তাদের বংশের মেয়েরা স্বামী সোহাগী হয়। আর যাই হোক, অন্তত স্বামী পিছন ছাড়ে না তারা। খুশিতে আটখানা মায়া। সবাইকে সে কথা জানাতে তেমন কেউ অমত পোষণ করলো না মায়ার প্রস্তাবে। মারিদকে ছেলে হিসেবে সবারই পছন্দ, বিশেষ করে ফিহার একটু বেশি পছন্দ। এমন বুঝদার ছেলেকে কে না চায় মেয়ে জামাই হিসেবে? কিন্তু এত ছোট বয়সে মেয়ের বিয়ে দিতে মন নারাজ ছিল প্রথমে।
তাই মায়া হিনা খানকে দিয়ে অনেক করে বোঝালো ওদের বড় হওয়ার পর পুনরায় বিয়ে দেওয়া হবে পারিবারিকভাবে, এখন শুধু ইসলামিক নিয়মে বিয়েটাই হয়ে থাকবে। মায়ার কথায় সবাই রাজি হলো, সবকিছু ঠিকঠাক করা হলো। ঘরোয়াভাবে বিয়ে আয়োজন করলো মারিদের জন্মদিনের 1 সপ্তাহ পরে। মায়া 1 সপ্তাহ লেগেছে মারিদকে বুঝিয়ে শুনিয়ে ভাগে আনতে বিয়ের জন্য। সবটা পারিবারিকভাবেই বিয়ের আয়োজন করা হলো খানবাড়িতে। সেখানে উপস্থিত হলো হিনা খানের 2 কন্যার পরিবার থেকে শুরু করে মায়ার পরিবার সহ। ছোট পরি লাল টকটকে ফ্রক পরে 2 হাত ভর্তি চকলেট নিয়ে বাবার কোলে বসা। রিদ ছেলের বিয়ের জন্য আজ অফিসে যায়নি, বাসায় ছিল। অর্ধেক রেডি হয়ে বসে আছে মায়ার জন্য। তাড়াহুড়োয় মায়া রিদের পায়ে মোজা বের করে দিয়ে যায়নি। সে থেকে রিদ বসে আছে মায়ের অপেক্ষায়। বাবার পাশে সুখ নীল ফ্রকে, নীল জুতা, মাথায় নীল ব্যান্ড পরে বসে আছে হাতে আম নিয়ে। একবার বাবাকে দেখছে তো অন্যবার বাবার মতন করে দরজার দিকে তাকাচ্ছে কপাল কুঁচকে। রিদ অনেক বিরক্তির সহিত চেঁচিয়ে মায়াকে ডাকলো, রিদ, রিদ করে। বাবার দেখা দেখি সুখও তেমন করেই ডাকলো, লিত লিত। বাবা মায়ের ডাকাডাকিতে মায়া তাড়াহুড়ো করে রুমে আসলো। গায়ে ওর নীল রঙের জামদানি শাড়ি, রিদের শার্টের সাথে মিল রেখে। মূলত মায়া এতক্ষণ মারিদকে রেডি করছিল অনুষ্ঠানের জন্য, তাই দেরি হচ্ছিল। মায়া ঠোঁট ভর্তি হাসি নিয়ে রুমে প্রবেশ করতেই দেখল রিদ তখনও পুরোপুরি রেডি হয়নি। মায়ার জন্য বসে আছে সে। মায়া দ্রুততার সঙ্গে হাত চালিয়ে মোজা জোড়া এনে রিদের পায়ের কাছে বসতেই সুখ বিছানার পর থেকে হামাগুড়ি দিয়ে নেমে মায়ের মতন করে রিদের খালি পাটার সামনে বসে অপর মোজা নিয়ে বাবাকে পাওয়ানোর চেষ্টা করলো মায়ার দেখা দেখি লক্ষ্য করে। রিদ হাসে মেয়ের কাণ্ডে। রোজই এমন করে মার দেখা দেখে বাবার কাজগুলো করতে চায় সুখ। অন্যদিন মায়া বাধা দেয় না মেয়েকে, কিন্তু আজ মায়ের দেরি হচ্ছে বলে তাড়াহুড়োই মেয়ের হাত থেকে মোজাটা টেনে নিতে চাইলে কেঁদে উঠে সুখ বাধা দিয়ে বলে, আম্মু আমি 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 দাও। মায়া দিতে না চাইলে রিদ বাধা দেয়। মেয়ের হাতে অপর মোজাটা তুলে দেয় পরানোর জন্য। রিদ ধৈর্য নিয়ে বসে রইল মেয়ের জন্য। সুখ এলোমেলোভাবে অনেকবার চেষ্টা করলো বাবাকে মোজাটা পরাতে, কিন্তু ছোট মানুষ হতে তা আর সফল হলো না। অবশেষে রিদ মেয়ের হাত ধরে নিজে নিজেই মোজা পায়ে পরে নিয়ে সোজ পরে সুখকে কোলে নিয়ে বসে মায়ার দিকে তাকালো। মায়া তাড়াহুড়ো করে চুল ঠিক করছে। বাড়িতে মেহমান চলে এসেছে, সে কোনো রকম শুধু শাড়িটা গায়ে জড়িয়েছিল, তখন চুল ঠিক করার সময় পর্যন্ত পায়নি। সুখ মার বিশাল বড় চুলের দিকে তাকিয়ে থাকলো বেশ সময় নিয়ে। মায়ার চুল আগে থেকে আরও বড় হয়ে গিয়েছে বিগত বছরে। এবার তো হাঁটু ছেড়ে ফ্লোরে গড়িয়ে পড়ে মায়ার চুল। সুখ বাবার কোলে বসে মায়ার বিশাল বড় চুল দেখে হঠাৎ ঘাড় উঁচিয়ে হৃদের মুখের দিকে তাকিয়ে মায়ার দিকে ছোট আঙুলে তাক করে বলে, আপু তো তো বলো তুল। হৃদ হাসে। মেয়ের নাক টিপে বলে, আমার সুখের চুলও অনেক বড়। বাবার কথায় খুশি হয়ে গেল সুখ। নিজের কাঁধ সমান সিল্কি চুলগুলো আদো আদো হাতে নাড়িয়ে হেসে কুটি কুটি হয়ে হৃদকে দেখাতে দেখাতে বলে, আমার তুল তো তো বলো। যথাযথ আয়োজনের সঙ্গে বিয়ে পড়ানো হলো মারিদের সাথে পরীর। মারিদ সুন্দরভাবেই কবুল বলেছে স্বভাবগত গম্ভীর মুখে, কিন্তু বিপত্তি বাজলো পরীর বেলায়। সে কবুলের জায়গায় বারবার তবুল বলছে। প্রথমবার মায়া এই বিষয়টি ঠিক করে দিয়েছিল, কিন্তু পরের বার আর ঠিক করে দেয়নি। বাচ্চা মানুষ কবুলের জায়গায় তবুল বলবে, এটাই স্বাভাবিক। বড়দের সম্মতিতে সুন্দরভাবে বিয়েটা শেষ হলেও মারিদ কপাল কুঁচকে অনেকটা সময় আদলে পরীর মুখটার দিকে তাকিয়েছিল। তার অবশ্য দুটো কারণ আছে। প্রথমটা হলো পরীর কবুলের জায়গায় তবুল বলাটা পছন্দ হয়নি। দ্বিতীয়টা হলো পরী দেখতে অনেকটাই তার মার মতনই, একই বংশের আর রক্ত বলে হয়তো একে অপরের চেহারাটা টানে। মারিদ আগে লক্ষ্য করলেও এতটা মনোযোগ দেয়নি এই বিষয়ে, কিন্তু আজ যেন বিষয়টি একটু বেশি চোখে পড়ল তার। কিন্তু সেটাও দীর্ঘস্থানীয় করতে পারল না লজ্জায় আর জড়তার জন্য। স্বাভাবিক ন্যায় দৃষ্টি সরিয়ে নিয়েছিল তখনই। মারিদের বিয়ে শেষ হতে হতে বেঁকে বসলো অয়ন তার ছেলেকেও আজকে বিয়ে দিবে বলে। এতক্ষণ যাবৎ সে মারিদের বিয়ে শেষ হবার অপেক্ষায় ছিল। বিয়ের কাজ শেষ হতেই
এবার সেও জোরু তালে লাফিয়ে ওঠে সুখের সাথে তার ছেলের বিয়ে নিয়ে। এতে সবাই আপত্তি জানাতে চাইলে সে জানায় সুখের সাথে যেহেতু রাদিলের জন্মের আগে থেকে বিয়ে ঠিক করা, তাহলে এখন বিয়ে দিতে সমস্যা কোথায়? তাছাড়া রিদ যে তেরা মানুষ, মারিদ বিয়ে নিয়ে ঝামেলা না করলেও মেয়ের বিয়ে নিয়ে ঝামেলা করবে না তার কি গ্যারান্টি আছে? তার ছেলের কাছে মেয়ে বিয়ে দিবে না বলে যদি পরে বেঁকে বসে তো? আয়নের কথা সত্যি প্রমাণ করে রিত সত্যি সত্যি বেঁকে বসলো মেয়ের বিয়ে দিবে না বলে। এমনভাবে বেঁকে বসলো যে সে কারো মুখেই মেয়ের বিয়ে নিয়ে কথা শুনতেও ইচ্ছুক নয়। মারিদকে নিয়ে মায়ের টেনশনে বিষয়টি না হয় হৃদ বুঝলো, কিন্তু তার মেয়ে, হৃদের মেয়ে তো একদম বাবার মতন হয়েছে, তাকে নিয়ে হৃদের কোনো টেনশন নেই। এবং হৃদের মেয়ে যদি চায় সারা জীবন বিয়ে না বসতে বাবার কাছে থাকবে বলে, তাতেও হৃদের আপত্তি নেই। তারপরও হৃদ এখন মেয়ের বিয়ে দিবে না। হৃদ রেগে মেয়েকে কোলে নিয়ে উঠে যেতে চাইলে বাধা দেয় আয়ন। সেও হার মানার পাত্র নয়, ছেলের বউ বলে কথা, এমনই তো ছাড়া যাবে না। হৃদের সাথে ছেলের বউ নিয়ে যুদ্ধ হবে এমনটা সে পূর্বে থেকেই ধারণা করে রেখেছিল। এখন তো তাই হচ্ছে, তাহলে ভয় কিসের? আয়ন জোর করে খাটিয়ে হৃদের কাঁধ চেপে সোফার সাথে ঠেসে ধরে বাধা দিতেই সুখ বারবার কোলে থেকে ভয়ে কেঁদে ওঠে। এই বুঝি আয়ন সুখের বাবাকে মারতে যাচ্ছে এই ভেবে। ভয়ে সুখ দুহাতে হৃদের গলা জড়িয়ে মুখে গুজে চিৎকার করে কেঁদে ওঠে। মেয়ের কান্নায় হৃদ সুখের পিঠে হাত বুলিয়ে আদর কণ্ঠে শান্ত করার চেষ্টা চালিয়ে আয়নকে চোখ রাঙিয়ে শক্ত গলায় বলল, আয়ন ছাড়, ও ভয় পাচ্ছে। ছেড়ে দেব, আগে মেয়ের বিয়ের জন্য রাজি হয়ে যা। দেখ আয়ন, আমি অমত করছি না, তবে আমার মেয়ে বড় হোক, তারপর সম্মতি নিয়ে বিয়ে দেবো। এখন ছাড়। হৃদের কথায় আবারও অসম্মতি প্রকাশ করলো আয়ন। অধৈর্যের গলায় শুধিয়ে বলল, একদম না। তোর ভোটকা মারার কথার চলচাতুরি আমি বুঝি না বুঝি। আমাকে বোকা মারানো সম্ভব না আপাতত। ছেলের বউ আজকে আমি কনফার্ম করে যাব। দেখ, তোর কাছে এমনি আমি অনেক ঋণ পাই। মনে নেই তোর বাসর ঘরে আমি কত উপকার করেছিলাম? হ্যাঁ, এখন তার সুদ আসলে ফেরত দে। নিজের মেয়েকে আমার ছেলের কাছে বিয়ে দে দে, নয়তো ছাড়ছি না। তুইও এখানে, আমিও এখানে। সারাদিন ধরে রাখবো, যতক্ষণ না পর্যন্ত মেয়ে দিবি ততক্ষণ। আয়নের কথায় হৃদ রাগে কটমট করে মায়ের দিকে তাকালো। সবকিছুর মূলই তার বউ। না নাটক করে ছেলের বিয়ে ঠিক করতো, আর না এত কিছু সবকিছু হতো। হৃদেরই ভুল, ছেলের জন্য বিয়ের সম্মতি দেওয়া ঠিক হয়নি। এখন ছেলের জন্য সম্মতি দিতে গিয়ে মেয়েকে ফাঁসিয়ে দিল। তার ছেলে মেয়েকে কি বোঝা হয়ে গেছে নাকি? বড় হলে কি তাদের বিয়ে দেওয়া যেত না? এমন ছোট বয়সে কেন সে নিজের কলিজার টুকরো ছেলে মেয়েদেরকে অন্যের নামে দলিল করে দিবে? শত ছেলে মেয়ে নিজের কাছে থাকলেও অন্যের নামে দলিল করাটা তার কষ্ট লাগছে না বুঝি? বিশেষ করে মেয়ের বিয়েটা তার একটু বেশি কষ্ট লাগছে। হৃদের রাগান্বিত মুখ দেখে আস্তে করে হৃদের পাশ থেকে উঠে মায়া শফিকুল ইসলামের পাশে গিয়ে বসে পড়ল ভয়ে। মায়া নিজেও জানতো না এমন কিছু হবে। সে তো ছেলের ভালো করতে চেয়েছিল শুধু। এখন আয়ন যে এইভাবে বেঁকে বসবে সেটা কি মায়া জানতো? হৃদ মায়ার পাশে বসা শফিকুল ইসলামের দিকেও তাকালো। আজ যেন হৃদ গম্ভীর মুখে বসা শফিকুল ইসলামের কষ্টটা বুঝতে পারছে। সেদিন ঠিক এমন করে তো মায়াকে হৃদের সাথে বিয়ে দিয়েছিল তিনি বাধ্য হয়ে। তাহলে সেদিন তার কষ্টটাও ঠিক হৃদের মতোই হয়েছিল। এজন্য কি শফিকুল ইসলাম হৃদকে তার সন্তান হওয়ার দোয়াটুকু করেছিল? তার কষ্টটা উপলব্ধি করার জন্য রাদিল বাবার পীড়াপিড়িতে ভীষণ বিরক্ত। না চাইতেও সে বিয়েটা করে নিল, কিন্তু সুখের কবুলের জায়গায় বারবার তবুল বলাতেও অনেক বিরক্ত বোধ করছে। কিন্তু সবশেষে যেটা সুন্দর হয়েছে সেটা হলো একবার ফের তারা নতুন আত্মীয় হলো ছেলে মেয়ে বিয়ে দিয়ে। রাতের বেলায় হৃদ সকলের ঝামেলা মিটিয়ে রুমে গিয়ে দেখলো সুখ তখন অলরেডি বড় দোলনায় ঘুমিয়ে আছে। হৃদ মায়াকে রুমে কোথাও খুঁজে না পেয়ে বুঝতে পারলো মারিদের রুমে আছে। হৃদ ফ্রেশ হলো, কফি মেশিন থেকে এক কাপ কফি নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। আজ জীবনটা অনেক সুন্দর মনে হয় তার কাছে। পাওয়া থেকে কিছু হারানোর ভয় ভীষণ। বউটা তার জীবন রঙিন করে দিয়েছে প্রতিনিয়ত, সুখে সুখে ভরিয়ে তুলেছে সবকিছু। এত ভালোবাসা পেয়ে সে দিন বা দিন
আরও দুর্বল হয়ে পড়ছে। হৃদ কফিতে চুমুক দিতে দিতে আরও কিছুক্ষণ মায়ার জন্য অপেক্ষা করেও যখন দেখলো মায়া আসছে না, তখন বিরক্তি নিয়ে সেও গেল মায়ার খোঁজে। প্রথমে গেল ছেলের রুমে, গিয়ে দেখলো মারিত ঘুমিয়ে পড়েছে আর মায়াও রুমের কোথাও নেই। মায়াকে ছেলের রুমে না পেয়ে হৃদ ফের গেল কিচেনের দিকে। সেখানে গিয়ে মায়াকে ঠিকই পেল, হাতে কাজটা সারছে সে। হৃদকে অপেক্ষা করে মায়ার মেহমানদারিটা হৃদের পছন্দ হয়নি, তাই অনেকটা রেগেই এগিয়ে গিয়ে আচমকা মায়ের হাত টেনে ধরে দাঁতে দাঁত চেপে বলে, তোমাকে একদিন বলেছি না আমি বাসা থাকলে তোমার কাজ করা নিশ্চিত? আমার কথা কানে যায় না? আমাকে অপেক্ষা করি কিসের কাজ তোমার? সার্ভেন্টসরা কোথায়? হৃদের কথাই মায়া বলে, আসলে বাসায় সবার জন্য একটু নাস্তা বানাচ্ছিলাম। আপনি রুমে যান, আমি আসছি, 5 মিনিট লাগবে আমার। প্লিজ রাগ করবে না, এখনই চলে আসবো প্লিজ। হৃদ রাগ চেপে চলে গেল সেখান থেকে। বেয়াদব বউটারে এত বছরেও একই জিনিস বলেও ঠিক করতে পারেনি, আর ঠিক হবে কিনা কে জানে। মায়া মারিতকে এক পলক দেখে নিয়ে রুমে এসে খালি বিছানাটা দেখে বুঝতে পারল হৃদ বারান্দায় আছে, তাই আস্তে করে রুমের দরজাটা লক করে বারান্দায় যেতেই হৃদ মায়ের উপস্থিতি বুঝে পিছন থেকে মায়ের হাত টেনে সামনে এনে মায়ের কোমর জড়িয়ে ধরে কাঁধে থুতনি ঠেকিয়ে ঝুঁকে দাঁড়িয়ে আস্তে করে বলে, আজ আমার উপরে তোমার কাছেই থাকলো। তোমার কাছে আমার গুরুত্বটা সবসময় পড়ে থাকে কেন হৃদ? হৃদের চাপা অভিযোগের কারণটা মায়া বুঝতে পেরে সামনের দিকে ঘুরে হৃদের পেট জড়িয়ে ধরে বুকে মাথা রাখতে রাখতে মায়া বলে, আপনার থেকে গুরুত্বপূর্ণ আমার জীবন কখনোই কিছুই ছিল না মিস্টার ভিলেন। সর্বদা আমার আপনি ছিলেন প্রথম প্রায়োরিটি। আমার এত যুদ্ধ, এত কিছু শুধু আপনার জন্য। আপনাকে নিজের কাছে বাঁধতে চাই বলে আমার এত যুদ্ধ করে সন্তানদের জন্ম দেওয়া। আপনি আমাকে সবসময় বলতেন না যে আপনাকে দিয়ে আমার কেন হয় না, কেন আমার সন্তানদের লাগবে। আসলে আমার আপনাকে দিয়ে হয়, কিন্তু আপনি আমার হয়ে থাকতে চান না, তাই বলেই আমার সন্তানদের জন্ম দেওয়া। আপনি আমাকে বিয়ে করে উদ্গ্রীব জীবন ছাড়েননি। নিজের জীবনের মায়া না করে ঝুঁকিপূর্ণ কাজ করে জড়িয়ে পড়তেন অনায়াসে। দিনের পর দিন আমাকে ছাড়াও একা থাকতে পারতেন দেশের বাহিরে। এই জন্য মূলত আমি বারবার সন্তান নেওয়ার চেষ্টা করেছি, সফল হয়েছি আজ। কারণ আজ আপনি আমাদের ছেড়ে এক রাতের জন্য কোথাও যেতে চান না। আপনার দিনটা শত ব্যস্ততায় কাটলেও আমাদের জন্য সময় বের করেন আপনি, কারণ আপনার ভালো লাগে না নিজের ছেলে মেয়েকে ছাড়া। আর এটাই আমার সব থেকে বড় পাওয়া। আগে আপনার কথা ছিল জীবনের চলা পথে সংঘর্ষে মৃত্যু আসতেই পারে, সেটা অস্বাভাবিক কিছু না। কিন্তু এখন আপনি সকল সংঘর্ষ পেরিয়ে নিজেকে সেফ রাখতে চান আমাদের জন্য, কারণ এখন আপনার দুর্বলতা বেশি, তাই দায়িত্বটাও বেশি। আপনি জীবনের মায়ায় পড়ে গেছেন সন্তানদের সান্নিধ্য পেয়ে। এই জন্য আপনি সন্তানদের জন্য হলেও নিজের ওপর আসা সকল বিপদে কাটাতে চান। আর এখানেই আমি জিতে গেছি মিস্টার ভিলেন, কারণ আমি পেরেছি আপনাকে সংসার জীবনে বাঁধতে। আমার তো শুরু থেকে আপনি ছিলেন গুরুত্বপূর্ণ। আপনাকে ছাড়া আমার জীবন যুদ্ধে দ্বিতীয় কিছু দেখিনি। সর্বদা আপনি আমার প্রিয় মিস্টার ভিলেন ছিলেন। খুব ভালোবাসি আপনায়। এতগুলা ভালোবাসা মিস্টার ভিলেন। মায়ের অনুভূতির অন্তরালে হৃদ ঠাস করে মায়াকে কোলে তুলে নিতেই মায়া চমকে ওঠে হৃদের গলা জড়িয়ে ধরে খানিকটা উত্তেজিত গলায় বলে, কি হয়েছে, এইভাবে কোলে নিলেন কেন? নামান। আমার বউ আদর পেয়েছে বড্ড। এই মুহূর্তে বউকে আদর না করলেই নয়, বুঝলে? এই একদম না, আমি এখনো অসুস্থ, ছাড়ুন আমায়। মায়ার কথায় হৃদ সন্দেহে কপাল কুঁচকে তাকিয়ে বলে, 10 দিন পর্যন্ত কিসের অসুস্থতা তোমার শুনি? আপনি আমার অসুস্থতার হিসাবও রেখেছিলেন? তো রাখবো না বউ আমার? হিসেবটা তো আমারই রাখতে হবে, তাই না? হৃদের কথায় মায়া মুখ অন্যদিকে ফিরিয়ে নিয়ে লজ্জায় বলে, জানি না, কিন্তু আমার 10 দিন পর্যন্তই অসুস্থতার দিন চলে। ছাড়ুন এবার, আমি সুস্থ হইনি। হৃদ শুনল না মায়ের কথা, বরং মায়াকে নিয়ে রুমে যেতে যেতে বলল, দরকার নেই সুস্থ হওয়ার। আমার জিনিস আমি নিজে চেক করে নেব কতটা সুস্থ আর কতটা অসুস্থ আছেন আপনি।
সকলেই খানবাড়িতে উপস্থিত। আজ মারিদ, রাদিল ও ইরফাদ চলে যাবে দেশের বাহিরে। মারিদের সুইজারল্যান্ডের ফ্লাইট রাত 2টোয়, রাদিলের ও ইরফাদের 11টায়। এখন রাত 8টা। রিদ মারিদকে নিয়ে যাবে, আর আয়ন ইরফাদ ও রাদিলকে নিয়ে যাবে। সবার থেকে বিদায় নেওয়া শেষ 3 ছেলের একটু পরেই বের হয়ে যাবে। রিদ এত সকাল সকাল বের হতো না, তবে ছেলের মাইন্ড ফ্রেশ করার জন্য নিজের সাথে কিছুক্ষণ রাখতে চাই একান্তভাবে, সেজন্য সকাল সকাল বের হওয়া, নয়তো তার পাগল বউ আরও কেঁদে কুটে ছেলের মাথায় খাবে। আসির পরপর 3টা গাড়ি বের করলো, একটা আয়নদের জন্য, অন্যটা রিদের জন্য, তৃতীয়টা বডিগার্ডের জন্য। খানবাড়িতে উপস্থিত বড়রা সবাই ছেলের জন্য কষ্টের চাপ চোখের মুখে দেখা গেল। শুধু সুখ আর পরিবাদে তারা মূলত বুঝতেই পারছে না এখানে কিছু হচ্ছে, তাই নিজের মতো করে দৌড়াদৌড়ি খেলেই যাচ্ছে একে অপরের সাথে। রাদিল তখন সোফায় বসেছিল রেডি হয়ে, একটু পরেই বের হয়ে যাবে এই বলে। মনোযোগ সব হাতে ছোট ব্যাগটাতে ছিল, আর কি নিবে সেটাই চিন্তিত কপাল কুঁচকে ভাবছিল দেখতে দেখতে। ঠিক তখনই কোথা থেকে সুখ দৌড়ে এসে তার পাশে দাঁড়াতেই রাদিল বিরক্তির চোখে তুলে আশেপাশে তাকালো। এই মেয়েটা যখন তখন তার আশেপাশে এসে দাঁড়ালে তার বড্ড লজ্জা লাগে। এখন তো সবাই সরাসরি সুখে রাদিলের বউ বলেই ডাকে, এতে রাদিলের ভীষণ লজ্জা লাগে। এখন যদি বড়রা কেউ তাদের দুজনকে একত্রে দাঁড়িয়ে থাকতে দেখে, তাহলে নিশ্চিত ভাববে রাদিল যাওয়ার আগে আলাদাভাবে বউকে দেখে যাচ্ছে। সত্যি কি তাই? মোটেও না। রাদিল একদমই আলাদা ফালাদা সময়টময় চায় না এমন বজ্জাত মেয়ের সাথে। তার বাবাকে এমন ভোলাভালা চেহারা দেখিয়ে রাদিলকে বিয়ে করে নিয়েছে, সেটা রাদিল সারা জীবনও ভুলবে না। এখন নিশ্চয়ই নতুন কোনো ফোন দিয়ে আটকে এসেছে তার কাছে। রাদিল বিরক্তি নিয়ে সুখকে বলে, কি চাই, এখানে কেন এসেছিস? সুখ রাদিলের হাত চেপে ধরে রাখা ম্যাজিক বলটা সুখের দিকে তাকালো। এটা সুখের বল, সে রাদিল থেকে নিতে চায় বলেই এখানে এসেছে মূলত। আমার বল দাও। রাদিল নিজের হাত চেপে ধরে রাখা সুখের ম্যাজিক বলটার দিকে তাকালো। এটা সে ইচ্ছাকৃতভাবেই নিজের ব্যাগে ঢুকিয়েছে নিজের সাথে নিয়ে যাবে বলে, কিন্তু এই বজ্জাত মেয়ে চোখ ঠিকই পড়ে গেছে তার বলের ওপর। এখন রাদিল বলটা দিতে না চাইলে নিশ্চিত কেঁদে কুটে সবাইকে বলে দিবে বলটার কথা, এতেও তার লজ্জা। রাদিল বলটা তার ব্যাগে ঠাস করে ঢুকে ফেলে বলে, এটা তোর না, আমায় বল। যা এখান থেকে। একটা জলজ্যান্ত মানুষ চোখে পড় না আসছে বল দিতে। আমার বাবাকে পটিয়ে যে আমাকে বিয়ে করলি, আমি তখন কিছু বলেছি? এখন আমি তোর একটা বল নিলে সমস্যা কোথায়? নাকি আমার শ্বশুরের মেয়ের কোনো কিছুই ধরতে পারবো না? কিন্তু তুই ঠিকই আমার বাবার ছেলেকে তোর নিজস্ব সম্পদ মনে করে চলবি কোনটা? সুখ রাদিলের কথার অর্থ বুঝতে না পেরে ড্যাব ড্যাব করে রাদিলের হাতের দিকে তাকালো। মূলত সুখের প্রথম থেকে দৃষ্টি ছিল রাদিলের ব্যাগের ভিতরে থাকা তার জিনিসপত্রের দিকে। এই তো দেখা যাচ্ছে রাদিলের ব্যাগ ভর্তি সুখের খেলাধুলা নয়তো কসমেটিক্সের জিনিসপত্র, এগুলো সব সুখের। সুখ খুব ভালো করে চিনে নিজের জিনিসপত্রগুলো। রাদিল সুখের দৃষ্টি বুঝে নিজের ব্যাগের দিকে তাকিয়ে তৎক্ষণাৎ ব্যাগের ছিনটা লাগিয়ে নিতেই এবার সুখ রাদিলের মুখের দিকে তাকালো ডাগর ডাগর চোখ তুলে। দুজনের চোখ মিলতেই সুখ নিজের জিনিসটা চেয়ে রাদিলকে বলল, আমার দিনিত দাও, দিনিত দাও। রাদিল দিল না, বরং সতর্ক চোখে আশেপাশে তাকিয়ে ব্যাগটা নিজের পিছনে লুকিয়ে ফেলে সুখকে বলল, চুপ, তোর কিছুই নেই নিয়ে আমি বেয়াদব মেয়ে। এই জিনিসপত্রগুলো তোমার ছোট বউয়ের। খবরদার নজর দিবি না, যা এখান থেকে। রাদিলের ধমক খেয়ে সুখ সেখান থেকে চলে যেতে নিলে রাদিল ফের সুখকে ডেকে নিজের সামনে দাঁড় করিয়ে বলল, দেখ, ভোলা ভালা চেহারা দেখিয়ে আমার বাবাকে পটিয়ে আমাকে বিয়ে করেছিস, সেটা না হয় মেনে নিলাম, কিন্তু আমার সুন্দরী বউ হওয়া চাই না। তারপরও তুই সুন্দরী হলি, তাই আমার শর্ত একটাই, আমি দেশে ফিরতে ফিরতে তুই সুন্দর থেকে একদম কালো হয়ে যাবি। কেমন? দিনে 2বার নিয়ম করে রোদে দাঁড়িয়ে থাকবি কালো হওয়ার জন্য। কিন্তু খবরদার, বড় হয়ে যদি আমি দেশে ফিরে দেখছি তুই সুন্দরী হয়ে আমার টেনশন বাড়িয়েছিস, তাহলে তোর হিটলার বাপ ভাইকে মানবো না, থাপিয়ে গাল ফাটিয়ে দিব, মনে রাখিস। যা এবার। সুখের চলে যাওয়া অপেক্ষা না করে সে নিজেই উঠে গেল। যেতে যেতেও সুখের হাতে আম ছিনিয়ে নিয়ে গেল সুখে কাঁদিয়ে দিয়ে। অবুঝ সুখ রাদিলের আম ছিনতাই করে নিয়ে যাওয়াতে কেঁদে কুটে বুক ভাসালো। সে কান্না শান্ত হলো বাবার কোলে গিয়ে।
মারিদ নিজের ব্যাগপত্র গুছিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখলো পরি সিঁড়ির গোড়ায় পুতুল হাতে বসে খেলছে একা একা। মনোযোগ সব তার পুতুলকে নিয়ে। পুতুলের গায়ের জামাটাও পরীর জামার সাথে মিল রেখে পরা। মারিদ পরীকে এক পলক দেখে পাশ কাটিয়ে চলে যেতে গিয়েও কি মনে করে ঘুরে তাকালো পরী সুন্দর মুখটার দিকে। এই তো ছোট্ট পরী হাসছে পুরো তার মার মতন করে। মারিদ কি মনে করে হাতের ব্যাগটা ফ্লোরে রেখে পরীর নাম ধরে ডেকে তার কাছে ডাকলো নিজের কাছে। পরী প্রথমে মারিদের ভয়ে আসতে না চাইলেও পরে ঠিকই আসলো যখন মারিদ ব্যাগ থেকে পরীর জন্য চকলেট বের করে দিল। পরী মারিদের দিকে তাকাতে তাকাতে চকলেটগুলো হাতে নিল ভয়ে ভয়ে। মারিদকে নিয়ে তার ছোট মনে একটা ভয় ঢুকে গেছে মারিদের সেদিনকার ধমকের পর থেকে। সহজে মারিদের সামনে আসতে চায় না পরী। মারিদ সেটা বুঝেও না, বোঝার মতো করেই থাকে। কিন্তু আজ দেশ ছেড়ে চলে যাচ্ছে বলেই হয়তো একটু ভালো ব্যবহার করছে পরীর সাথে। মারিদ পরীর হাতে চকলেটগুলো দিয়ে পুনরায় ব্যাগটা হাতে তুলে নিয়ে পরীকে উদ্দেশ্য করে বলে, পড়াশোনা করতে যাচ্ছি আমি, আমাকে ঠিকঠাক পড়াশোনা করতে দিবি তুই। এখন ছোট, তাই কিছু বলার নেই, কিন্তু বড় হয়ে আমাকে বাড়তি টেনশন দিবি না একদম, কারণ আমার টেনশন নিতে পছন্দ না। আমার আম্মু মনে করে আমি গুড বয়, কিন্তু আমি হলাম বাবার ছেলে। বাবার রক্ত আমার রগে রগে। কতটুকু ভালো মানুষ সেটা আপাতত বলতে পারছি না, তবে কতটুকু খারাপ আমি সেটা তুই নিশ্চিত বুঝবি আশা করছি। আর একটা কথা, তোর ভালো থাকার দোয়াটা আপাতত করে যাচ্ছি, তবে তোর বড় হওয়ার সাথে সাথে আমার ভালো থাকাটা তোর জন্য জরুরি, কারণ আমি ভালো থাকলে তোরও সব কিছু ভালো হবে। এখন আসছি, ভালো থাকিস, বাই। মারিদ চলে গেল। পরী সেদিকে কিছু সময় নিয়ে তাকিয়ে ফের নিজের খেলায় মন দিল। ঘণ্টাখানেকের ভেতর রিদ মারিদকে নিয়ে সুইজারল্যান্ডে, আর অয়ন আর রাদিল ও ইফরাতকে নিয়ে লন্ডন চলে গেল। কয়েকদিনের ব্যবধানে আয়ন ও রিদ দুজনেই দেশে ফিরে আসলো ছেলেদের রেখে। তারপর দিনগুলো চাওয়া পাওয়া আর অপেক্ষার মধ্যে গেল একে অপরের জন্যের। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি নয়নিকা, ভয়েস অফ রোহিত চ্যানেলের পক্ষ থেকে গল্পগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে তোমরা। এই যে বন্ধুরা, ভয়েস অফ রোহিত চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, যেন আমাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে তুমিই পাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী গল্পতে। ধন্যবাদ সবাইকে।